সালামু আলাইকুম। আরটিডি বাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি তোমাদের সাথে আছি। আমি মুক্তাদির, পড়ালেখা করছি বুয়েট ট্রিপলি 23 ব্যাচে। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব সেটি হলো ক্ষমতা। আমরা অলরেডি কাজ, শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারটি শুরু করেছিলাম আগেই, কিন্তু সেখানে কিছু পয়েন্ট বাকি ছিল, তাই না? সেটাই আমরা আজকে কভার করব। তাহলে প্রথমেই দেখে নেই যে আমরা আজকে কি কি পড়তে যাচ্ছি। তো এই যে এগুলো হলো আজকে আমাদের মেইন কোর টপিক, শক্তির রূপান্তর, ক্ষমতা এবং কর্মদক্ষতা, এগুলো নিয়ে আজকে আমরা পড়ব। আচ্ছা, এখানে তাহলে দেখো শক্তির রূপান্তর, এগুলো নিয়ে খুব ডিটেলস আলোচনা করা হবে আর কি, যে কিভাবে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তর হচ্ছে, সেই জিনিসগুলো আমরা খুব ভালো মতো দেখব। এরপরে কি আছে, এই যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক, সেটি হলো ভর ও শক্তির মধ্যে যে সম্পর্ক। এটা নিয়ে আমরা অনেক ডিটেলসে ঢুকবো, ভিতরে ঢুকবো, ডেপথে ঢুকবো, সমস্যা নেই। দেন আমাদের ক্লাসের মাঝখানে যেটা থাকে সেটা এই ক্লাসেও থাকবে। তারপরে আমরা চলে যাব ক্ষমতা নিয়ে ডিটেলস পড়ালেখা করব, এবং তারপরেই আমাদের লাস্ট টপিক সেটি হলো কর্মদক্ষতা। আজকের ক্লাসের মাঝখানে কোনো ম্যাথ নেই, কিন্তু শেষে কিন্তু আমি তোমাদের জন্য অনেক ম্যাথ রেখেছি, এবং অনেক ভালো ভালো ম্যাথ রেখেছি। বইয়ের ম্যাথ প্লাস বাইরেরও একটু ম্যাথ রাখার চেষ্টা করেছি, যেন তোমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হয়ে যায়। তাহলে আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তাহলে শুরু করি। আচ্ছা, পরিচয় তো আমরা দিয়ে দিছি, তাই না? আচ্ছা, তাহলে শুরু করি। দেখো, আজকে যে চ্যাপ্টারটি পড়বো সেটি হলো কাজ, ক্ষমতা, শক্তি চ্যাপ্টারের 3 নম্বর পার্ট। প্রথম পার্টে আমরা কাজ নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় পার্টে ক্ষমতা নিয়ে আলোচনা করেছি, এবং তৃতীয় পার্ট আজকে আমরা দ্বিতীয় পার্টে শক্তি নিয়ে আলোচনা করেছি, এবং তৃতীয় পার্ট আজকে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব, এবং যে বাকি পার্টগুলো আছে, এই যে শক্তির রূপান্তর, ক্ষমতা এবং কর্মদক্ষতা। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের জানতে হবে শক্তির নিত্যতা সম্পর্কে। শক্তির নিত্যতা কিন্তু আমরা আগেও বলেছি, তাই না? শক্তির নিত্যতা কি? শক্তির নিত্যতা হলো যে শক্তি অবিনশ্বর, শক্তিকে আমরা তৈরি করতে পারি না, আবার সেম ভাবে শক্তিকে কিন্তু আমরা ধ্বংস করতে পারি না। এই জিনিসটাকেই বলতেছে হলো শক্তির নিত্যতা। তাহলে শক্তিকে আমরা কিছুই করতে পারি না, তাহলে কি করতে পারি? যেটা করতে পারি সেটা হলো শক্তির রূপান্তর। শক্তির রূপান্তরটা কিরকম? যেমন তোমার কাছে একরকম শক্তি আছে, সাপোজ তোমার কাছে যান্ত্রিক শক্তি আছে, এই যান্ত্রিক শক্তিটাকে যদি আমি সামহাও অন্য কোনো শক্তিতে রূপান্তর করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো হলো যে শক্তির রূপান্তর। শক্তিটা এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হচ্ছে। বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে দেখো শক্তির নিত্যতা নিয়ে আরো ডিটেলসে আসবে, সমস্যা নেই, সামনে দেখবো। এখানে তোমাদের বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই জিনিসটা ফিগারটাতে হয়তো অনেক কিছু বুঝতে নাও পারো, সেজন্য আমি ফিগারটা সামনে নিয়ে আসলাম। ফিগারটাতে দেখো গ্রাফগুলো যে আছে, এই গ্রাফগুলো আসলে বুঝতে পারতেছো কিনা, এটা হলো মেইন জিনিস। গ্রাফে দেখো একটা আছে টি, একটা আছে ভি। তো এই টি কি, ভি কি? টি কিন্তু বলে দিছে, টি দ্বারা বোঝাচ্ছে হলো গতিশক্তি। আচ্ছা, টি দ্বারা কি বোঝাচ্ছে? টি দ্বারা বোঝাচ্ছে হলো গতিশক্তি, এবং ভি দ্বারা কি বোঝাচ্ছে? ভি দ্বারা বোঝাচ্ছে হলো স্থিতিশক্তি। তাহলে ক্যাপিটাল যে ভি, সেই ভি হলো স্থিতিশক্তি, আর স্মল যে ভি, এই ভি হলো বেগ। তাহলে এটা কিন্তু একটু বোঝা লাগবে। তাহলে দেখো পজিশনটা শুরু হয়েছে কই থেকে? এই যে এ বি সি ডি সব সিকোয়েন্সিয়ালি দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি যে কোন ফিগারে কিরকম হচ্ছে জিনিসগুলো, তাহলে আমরা বুঝতে পারবো আশা করি যে গ্রাফগুলো দ্বারা আসলে কি বোঝাচ্ছে। তো দেখো এই যে এই স্টেটে, ঠিক আছে, এই স্টেটে হলো তুমি মোশনটা শুরু করছো। এই মোশনটা শুরু করছো যখন, তখন সেখানে অবশ্যই কত হবে? ভি ইকুয়াল টু 0 হবে। এবং ভি ইকুয়াল টু 0 যখন, তখন কি আমার কোনো গতিশক্তি থাকবে? কখনোই গতিশক্তি থাকবে না, কারণ গতিশক্তি পুরোটাই ডিপেন্ড করে বেগের উপরে, হাফ এম ভি স্কোয়ার। যেহেতু ভি 0, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকে ইকুয়াল টু কি জানি আমরা? হাফ এম ভি স্কোয়ার। এটাও 0 হবে অবশ্যই, তাই না? তাহলে এই যে দেখো এই পজিশনে কিন্তু আমার টি দ্বারা কি বোঝাচ্ছে? গতিশক্তি। এই যে দেখো টি কিন্তু 0। আচ্ছা, এখন টোটাল যে শক্তি, এই শক্তিটা কিন্তু কনজার্ভ করবে, তাই না? অবশ্যই সংরক্ষিত হবে। আমরা জানি শক্তি কিন্তু সব জায়গায় কনজার্ভ হয়, আনলেস যদি না শক্তিটা হারায় যায়। কিভাবে শক্তি হারায় যায়? তাপ শক্তির মাধ্যমে, শব্দ শক্তির মাধ্যমে, ঘর্ষণের মাধ্যমে কিন্তু শক্তিগুলো হারায় যায়। মানে হারায় যায় বলতে এটা একেবারে হারায় যায় ব্যাপারটা এমন না, কিন্তু আমরা ওটাকে আর ইউজ করতে পারি না। মানে আমরা যে যতটুকুতে হলো তোমার ঘটনাটা ঘটাই, সেই ঘটনার মধ্যে শক্তিটা থাকে না, শক্তিটা বাইরে চলে যায়, সিস্টেমের বাইরে চলে যায়। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে টোটাল শক্তি যেহেতু কনজার্ভ হবে, সংরক্ষিত যেহেতু থাকবে, এখানে যেহেতু গতিশক্তি 0, তাহলে এখানে স্থিতিশক্তি কিন্তু ম্যাক্সিমাম থাকবে, সর্বোচ্চ থাকবে। এখন এটা আবার অন্যভাবে আমরা ডিসক্রাইব করতে পারি। কারণ কি দেখো, সেটা হলো সাম্যাবস্থা থেকে একটু দূরে আছে। সাম্যাবস্থা থেকে একটু দূরে আছে তার মানে কি? তার মধ্যে কিন্তু নিজের ভিতরের মধ্যে একটা শক্তি আছে, তাই না? আমরা যখন স্থিতিশক্তি যখন পড়তেছিলাম, স্থিতিশক্তির সময় বলা হয়েছে যে স্থিতিশক্তি আসলে কি? স্থিতিশক্তি হলো যে তোমার নিজের মধ্যে যে শক্তিটা থাকে সেটাকে স্থিতিশক্তি বলে, তাই না? তোমার অবস্থানের কারণে যে শক্তিটা তোমার মধ্যে ইনহেরিট হয়, সেটাকে বলতেছে হলো স্থিতিশক্তি। তাহলে সে যে এই অবস্থানে আছে, এটা কি তার
সাম্যাবস্থা, এটা কিন্তু তার সাম্যাবস্থা না, সে কিন্তু পরবর্তীতে তার সাম্যাবস্থায় যেতে চাইবে। সাম্যাবস্থায় যাওয়ার জন্য তার মধ্যে অবশ্যই একটা কি থাকবে, স্থিতিশক্তি থাকবে। এই যে এই স্থিতিশক্তিটাকে আমি বলতেছি হলো এটা সর্বোচ্চ। তাহলে এখানে দেখো T0 V সর্বোচ্চ। তারপরে কি হয়েছে, তারপরে পেন্ডুলামটা ডান দিকে যাওয়া শুরু করছে। ডান দিকে যাওয়া শুরু করার সময় তার গতি কিন্তু এবার বাড়বে, তাই না? এখানে তো গতি 0 ছিল, এখন কিন্তু গতি বাড়বে। তো গতি যখন বাড়বে তার মধ্যে কি হবে, অবশ্যই একটা গতিশক্তি উৎপন্ন হবে। যেহেতু গতি আছে তাহলে গতিশক্তি থাকবে, কারণ জিনিসটার অবশ্যই ভর আছে, তাই না? হাফ এম ভি স্কোয়ার থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যদি ভর থাকে এবং গতি থাকে তাহলে অবশ্যই গতিশক্তি থাকবে। তাহলে দেখো এই যে এখানে কিন্তু একটা গতিশক্তি ডেভেলপ হয়েছে, এবং এখানে মোটামুটি দেখাইছে যে এই পজিশনে, বি নাম্বার পজিশনে গতিশক্তি আর স্থিতিশক্তি হলো সমান, এরকম একটা স্টেট দেখাইছে। আচ্ছা, তারপরে কি হলো, তারপরে দেখো সি নাম্বারে তোমার মিডিল পজিশনে চলে গেছে। তো যখন মিডিল পজিশনে চলে গেছে তখন কি হয়েছে, তার সাম্য অবস্থায় পৌঁছায় গেছে না? তো সাম্য অবস্থায় যখন পৌঁছায় গেছে তখন কিন্তু তার মধ্যে আর কোনো কি বলবো আমরা, বিভব শক্তি নেই, বিভব শক্তি নেই, এবং পুরাটুকু এখানে কিন্তু তোমার গতি ম্যাক্সিমাম হয়ে গেছে। মানে তোমার যে এই যে এখান থেকে যে বেগ শুরু হইলো, এখানে বেগ 0 ছিল, এখানে বেগ বাড়তেছে, এবং যখন সাম্যাবস্থায় চলে যায় তখন কিন্তু বেগ ম্যাক্সিমাম হয়। তাহলে এই জিনিসটা আমি লিখে দেই। তাহলে সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় কিন্তু বেগ ম্যাক্সিমাম হবে। সাম্যাবস্থায় ভি ম্যাক্সিমাম হয়, এই জিনিসটা একটু মাথায় রেখেও। তাহলে সাম্যাবস্থায় ভি যেহেতু ম্যাক্সিমাম হয়, এবং গতিশক্তি কিন্তু পুরাটাই তোমার বেগের উপর নির্ভরশীল, তাহলে যেহেতু বেগ ম্যাক্সিমাম হয় তাহলে অবশ্যই কি হবে, আমার গতিশক্তিও কিন্তু ম্যাক্সিমাম হবে, উইদাউট এনি ডাউট, তাই না? তাহলে এখানে কি হবে, গতিশক্তিও ম্যাক্সিমাম হবে। কেন হবে, কারণ বেগ ম্যাক্সিমাম, তাই না? আর এম তো কনস্ট্যান্ট, ভর তো কনস্ট্যান্ট, ভর কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, তাহলে ভরের উপর জিনিসটা ডিপেন্ড করতেছে না। তাহলে সাম্যাবস্থায় বেগ ম্যাক্সিমাম হয় এবং গতিশক্তিও ম্যাক্সিমাম হয়, সেই জিনিসটা আমরা এখানে গ্রাফিক্যালি দেখতেছি। টি দ্বারা গতিশক্তি বোঝাচ্ছে, এই যে দেখো এখানে কিন্তু টি অনেক উঁচু, আর ভি দেখো ভি নাই বললেই চলে, সেজন্য এখানে তোমার গতিশক্তি ম্যাক্সিমাম এটাই বোঝানো হয়েছে। তারপরে কি হয়েছে, তারপরে জিনিসটা শুরু করলো এদিক থেকে, তাই না? এদিক থেকে শুরু করলো, এদিকে যাচ্ছে, এবার আবার এদিকে যাবে। অবশ্যই এদিকে যাওয়ার সময় তার কি হয়েছে, গতি কিন্তু আবার ধীরে ধীরে কমবে। গতি ধীরে ধীরে কমতে কমতে যখন একদম এই পয়েন্টে চলে যাবে তখন কিন্তু আবার গতিটা 0 হয়ে যাবে, মানে বেগটা 0 হয়ে যাবে। তাহলে এখানকার যে বেগ আছে সেই বেগটা কিন্তু এখানকার থেকে বেগের কম হবে, মানে এখানকার বেগ যেহেতু সর্বোচ্চ, সুতরাং এই বেগটা সর্বোচ্চ থেকে অবশ্যই কম হবে, তাই না? এই কম বেগে যে গতিশক্তি থাকবে সেই গতিশক্তিটাও এখানে এমন একটা পয়েন্টই দেখাইছে, মানে সবসময় এই পয়েন্টই দেখাইছে যেখানে গতিশক্তি আর স্থিতিশক্তি সমান, মানে তোমাকে বোঝানোর চেষ্টা করছে আসলে কি হচ্ছে। তাহলে এই যে এখানে তোমার কোনো বিভব শক্তি ছিল না, তারপরে যখন আবার এদিকে যাওয়া শুরু করছে তখন সাম্যাবস্থা থেকে যেহেতু দূরে সরতেছে তখন মধ্যে আবার তার মধ্যে কি বিভব শক্তি আসতেছে, বিভব শক্তি আসতেছে এবং গতিশক্তি কমতেছে, এবং টোটাল যে এনার্জি, টোটাল এনার্জি কিন্তু সব স্টেটেই সমান। তুমি এখানকার গতিশক্তি বিভব শক্তি যোগ করো, টোটাল শক্তি সেম, এখানকার গতিশক্তি বিভব শক্তি যোগ করো, যোগফল সমান, এখানকার বিভব শক্তি গতিশক্তি যোগ করো সমান। তার মধ্যে কি, তার মানে কি হবে, তার মানে একটা যদি বাড়ে আরেকটা অটোমেটিক্যালি কমবে, ঠিক আছে? কারণ আমাদের টোটাল যে শক্তিটা আছে সেই শক্তিটা কিন্তু সমান থাকতে হবে, এই টোটাল শক্তি কিন্তু কোনো চেঞ্জ আসা যাবে না। তাহলে এই যে ডি নাম্বার পজিশনে আমরা দেখলাম কি, যে বেগ আবার কমতেছে এবং এখানে গতিশক্তি বিভব শক্তি সেম। ই নাম্বার পজিশনে কি হয়েছে, আবার ওইদিকে একদম সীমান্তে পৌঁছে গেছে, সেখানে আবার বেগ 0 হয়ে যাবে এবং পরবর্তীতে সেটা এদিকে আসা শুরু করবে। বেগ কমতে 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 0-তে গেছে, আবার এদিকে আসা শুরু করবে। বুঝতে পারছি? তাহলে এই যে এখানে দেখো, এখানে কিন্তু ওই সীমান্তে তোমার যেহেতু গতি 0 হয়ে গেছে, বেগ যেহেতু 0 হয়ে গেছে, এখানে কিন্তু আবার গতিশক্তি 0 হয়ে গেছে এবং বিভব শক্তি আবার সর্বোচ্চ হয়েছে। তাহলে সীমান্তে কি হচ্ছে, সীমান্তে হলো, এনাও লিখে দেই, সীমান্তে কি হচ্ছে, সীমান্তে বিভব শক্তি, বা এটাকে আমি হলো ইপি দিয়ে লিখতেছি, ইপি কি হবে, ইপি ম্যাক্সিমাম হবে। কেন ইপি ম্যাক্সিমাম হবে, কারণ তোমার সাম্যাবস্থা থেকে এটা অনেক দূরে আছে, ফলে তার মধ্যে এখন খুব স্বাভাবিকই যে তার মধ্যে বিভব শক্তি এখন বেশি থাকবে। তাহলে এই জিনিসটা বুঝতে পারছো আশা করি। ই নাম্বার ফিগারে কি বোঝাইছে, এফ নাম্বারে আবার কি হয়েছে, এফ নাম্বারে আবার এদিকে আসা শুরু করছে, অবশ্যই এদিকে আসবে, তাই না? এদিকে আসা শুরু করছে, তারপরে আবার ওই সেম একটা পজিশন দেখাইছে, যে পজিশনে তোমার বিভব শক্তি গতিশক্তি সেম থাকবে, আবার সাম্যাবস্থায় আসছে, সাম্যাবস্থায় গতিশক্তি ম্যাক্সিমাম হয়েছে, বিভব শক্তি মিনিমাম হয়েছে, আবার উল্টা দিকে গেছে, উল্টা দিকে যায়, মানে ওইদিকে যাওয়া শুরু করছে। আশা করি পুরো ফিগারটা বুঝতে পারছো, তাই না? তাহলে মেইন পয়েন্ট কি, মেইন পয়েন্টটা হলো সাম্যাবস্থায় গতিশক্তি ম্যাক্সিমাম হচ্ছে,
আর সীমান্তে বিভব শক্তি ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে সাম্যাবস্থায় গতিশক্তি যদি ম্যাক্সিমাম হয় তাহলে বিভব শক্তি কি হবে? বিভব শক্তি কিন্তু এখানে জিরো হবে। এই জিনিসটা কি বুঝতে পারছো? গতিশক্তি যেহেতু ম্যাক্সিমাম তাহলে এখানে কিন্তু বিভব শক্তি মিনিমাম অথবা জিরো দুটাই বলতে পারো, কারণ তোমাদের কনসেপ্টে তোমাদের আর এর থেকে ডিপে ঢুকবে না। অন্য কিছু হইতে পারে কিন্তু তোমাদের সেটা ঢুকবে না, বুঝতে পারছো? মানে এত ডিপে ঢুকবে না আশা করি। তাহলে বিভব শক্তি কি হবে এখানে? বিভব শক্তি হবে হলো মিনিমাম, এবং সেটা কত হবে? সেটা অবশ্যই জিরো হবে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে সীমান্তে যদি বিভব শক্তি আবার ম্যাক্সিমাম হয় তাহলে গতিশক্তি আবার কি হবে? বিভব শক্তি যদি ম্যাক্সিমাম তাহলে এখানে আবার গতিশক্তি কি হবে? গতিশক্তি অবশ্যই মিনিমাম হবে, তাই না? এবং সেটা মিনিমামটা কত? জিরো। এবং সব জায়গায় প্রতিটা পজিশনে যে জিনিসটা কনজার্ভ করবে, যে জিনিসটা সংরক্ষিত থাকবে সেটা হলো টোটাল শক্তি। টোটাল এনার্জি কিন্তু সব জায়গায় কনজার্ভ করবে, প্রতিটা পয়েন্টে টোটাল শক্তি কনজার্ভ করবে। তাহলে এই জিনিসটাও একটু নোট করে রাখো যে মেইন পয়েন্ট যেটা, ঠিক আছে? মেইন পয়েন্ট নোটা মিনি দিয়ে লিখে দিই। মেইন পয়েন্টটা কি তাহলে? মেইন পয়েন্টটা হলো তোমার প্রতিটা পয়েন্টেই টোটাল শক্তি এটা সংরক্ষিত হবে। প্রতিটা পয়েন্টে টোটাল শক্তি, টোটাল শক্তি, লেখাটা একটু বাঁকা হচ্ছে, টোটাল শক্তি সেম থাকবে। আসলে এই বোর্ডটা অনেক বড়, তো লেখা বাঁকা হচ্ছে নাকি সেম লাইনে থাকতেছে এটা আসলে বোঝা যায় না। আচ্ছা, এটা হলো এখানকার মেইন পয়েন্ট। মেইন পয়েন্ট টোটাল শক্তি সেম থাকবে, কোথায় কোন জায়গায় কোনটা হবে সেটা কিন্তু আমি এখানে লিখে দিছি। আর কোনটা সাম্যাবস্থা? সাম্যাবস্থা হলো তোমার এই যে জি আর সি, এটা হলো সাম্যাবস্থা। এটা একটু লিখে দেই। তাহলে এটা হলো তোমার জি আর সি, এই দুইটা পয়েন্ট হলো সাম্যাবস্থা। এই যে দেখো, জি তে মাঝখানে আছে, সি তে মাঝখানে আছে, আর এ ই এগুলা কি? এগুলো হলো তোমার একদম সীমান্তে আছে, বুঝতে পারছো? তাহলে সীমান্তে কোনগুলা? সীমান্তে হলো এ আর ই, এ আর ই এগুলো হলো সীমান্তে আছে, বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটা তাহলে ক্লিয়ার হলো আশা করি। এখন তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে শক্তি নিত্যতা নিয়ে ওই পার্টটুকুই ছিল। এখন আমরা শক্তির রূপান্তরে চলে আসবো। কেন ওই পার্টটুকু ইম্পর্টেন্ট ছিল? কারণ ওখানে আমরা ভিজুয়ালি দেখতে পারলাম যে টোটাল শক্তিটা কনজার্ভ থাকতেছে, বাট বিভব শক্তিটাই মাঝে মধ্যে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আবার গতিশক্তিটাই মাঝে মধ্যে বিভব শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে ওখান থেকে আমরা বুঝতে পারলাম যে শক্তির রূপান্তরটা আসলেই হচ্ছে চোখের সামনে, তাই না? এখন এটা যে শুধুমাত্র বিভব শক্তি আর গতিশক্তির মধ্যে যে শক্তির রূপান্তর হবে ব্যাপারটা কিন্তু এমন না। পৃথিবীর যত এনার্জি আছে, যত শক্তি আছে, সবগুলোকেই কিন্তু আমরা একে অপরের সাথে রূপান্তর করতে পারি। তাহলে কিভাবে সেই রূপান্তরগুলো করতে পারি সেটা নিয়ে আমরা এখন দেখব। তাহলে দেখো, প্রথমেই দিছি বিদ্যুৎ বা তড়িৎ শক্তি। এই শক্তিটা কিন্তু সবচেয়ে বেশি রূপান্তরিত হয়, কারণ এটা হলো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, এবং এই শক্তিটা রূপান্তর করা কিছুটা ইজি, এবং এই শক্তিটাকে আসলে ট্রান্সমিট করাও ইজি। মানে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে এই শক্তিটাকে, এটা অনেক ইজিয়ার, সেই জন্য এই কনভার্সনটা অনেক বেশি হয়। তাহলে এই বিদ্যুৎ বা তড়িৎ শক্তি কিভাবে আমরা করতে পারি, কনভার্ট করতে পারি, সেটা বিভিন্ন জায়গায় কনভার্ট করতে পারি, তাই না? যেমন দেখো, এই যে আমি স্মার্ট বোর্ড চালাচ্ছি, আমি এই যে ল্যাপটপ চালাচ্ছি, তোমরা এই যে ফেসবুক দেখতেছো, তো এখানে কি বিদ্যুতের কোনো ইফেক্ট নাই? অবশ্যই ইফেক্ট আছে। তোমার যে ব্যাটারি যে চলতেছে, সেই ব্যাটারি চার্জ হয়েছে কিভাবে? অবশ্যই ইলেকট্রিসিটির মাধ্যমে হয়েছে। এটা তো অবশ্যই একটা বড় ইউজ বিদ্যুৎ বা তড়িৎ শক্তির রূপান্তরে। সেই বিদ্যুৎ বা তড়িৎ শক্তি তোমার ব্যাটারিতে যায় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? তারপরে মনে করো এই যে ফ্যান চলতেছে, লাইট জ্বলতেছে, এগুলাতে কি হচ্ছে? ফ্যান যখন চলতেছে তখন বিদ্যুৎ শক্তি প্রথমে, যদিও বা যান্ত্রিক শক্তিতে যান্ত্রিক শক্তি বলতেছি আরো, বিদ্যুৎ শক্তি প্রথমে চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু এই জিনিসটাকে আমরা নেগলেক্ট করতেও পারি, সমস্যা নাই। তার পরবর্তীতে কি হয়? বিদ্যুৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, কারণ পাখাটা ঘুরতেছে। আবার তারপরে মনে করো আরো অনেক কিছু এক্সাম্পল দেওয়া যায়, যেমন এই যে টিভি চলতেছে, তারপর এটা কি সাউন্ড এন্ড লাইট এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। কারণ কি, এই যে দেখো, তুমি যখন খাবার গরম করতেছো তোমার ওভেন দিয়ে, সেখানে তো ওভেন তো অবশ্যই কি ইলেকট্রিসিটি দিয়ে চলতেছে, তাহলে সেই ইলেকট্রিক এনার্জিটা পরবর্তীতে তোমার কেমিক্যাল এনার্জিতে চলে যাচ্ছে, খাবারের মধ্যে চলে যাচ্ছে। জেনারেটর, লাইট বাল্ব, টোস্টার, হিট, এগুলো সবগুলো আর কি এক্সাম্পল। কিসের এক্সাম্পল? তোমার এনার্জি ট্রান্সফরমেশনের, এবং বেশিরভাগ তোমার হলো ইলেকট্রিক এনার্জি, মানে বিদ্যুৎ এনার্জি যে আছে, বিদ্যুৎ এনার্জিটার কনভার্সনই দেখানো হয়েছে এখানে। আচ্ছা,
তারপরে দেখো রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কোনটা বলো দেখি? রাসায়নিক শক্তি হলো যেগুলো কেমিক্যালের মধ্যে থাকে। কেমিক্যাল কোনগুলো এগুলো তো আশা করি বুঝবা। কেমিক্যাল যেমন মনে করো খাবার, তোমার কাছে একটা পিৎজা আছে, একটা বার্গার আছে, অথবা ভাত আছে, অথবা মাংস আছে, এটা একটা রাসায়নিক পদার্থ না? তো এই রাসায়নিক পদার্থ থেকে কিন্তু তুমি শক্তি পাচ্ছ, তাই না? কারণ আমরা দেখছি যে সবকিছু আসলে আমাদের ভিতরে অ্যাটম মলিকুল ভেঙে ভেঙে যায়, তারপর এটিপি প্রডিউস হয়, সেখান থেকে আমরা শক্তিটা পাচ্ছি। তাহলে যে জিনিসটা পদার্থের মধ্যে ইনহেরিট থাকতেছে সেটাকে আমরা বলতেছি হলো রাসায়নিক শক্তি। এবং রাসায়নিক শক্তির আরো বড় বড় দুটো এক্সাম্পল হলো ব্যাটারি আর হলো শরীর। বর্তমান যুগে ব্যাটারি ছাড়া আমরা কোনো কিছু কল্পনাই করতে পারি না। তুমি যেখানেই যাও তোমার ব্যাটারি লাগবেই। তুমি বাস চালাও, তুমি রিক্সায় ওঠো, তুমি পাচারিত রিক্সা যদিও বা আছে, বাট আমি বলতেছি আর কি। এবং এটা কিন্তু আসলে কি বলবো, এটা কিন্তু আমাদের একটা লিমিটেশন, যে বর্তমান যুগে এসেও আমাদের পায়ে চালিত রিক্সা ব্যবহার করতে হচ্ছে। কেন পায়ে চালিত রিক্সা ব্যবহার করতে হচ্ছে? কারণ আমাদের দেশে সেরকম বিদ্যুৎ উৎপন্ন হয় না। কিন্তু উচিত ছিল আমাদের সেভাবে জিনিসগুলোকে ডেভেলপ করা, যেন আমাদের এই শ্রমিক মানে শ্রম, যে মানে কায়িক শ্রম মানে শারীরিক যে শ্রম আছে, এটা যেন কমে। এবং আমরা যন্ত্রের দিকে আগাচ্ছি, তাই না? পুরো পৃথিবী আমরা সেটাই দেখতেছি, রোবট আবিষ্কার হচ্ছে, তো আমরা যন্ত্রের দিকে আগাচ্ছি। তো এর ফলে দেখো যারা একটু বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু আর রিক্সা চালাতে পারতেছে না। এটা কিন্তু অনেক বড়, মানে অনেক বড় একটা আমাদের শ্রেণীর মানুষ কিন্তু আর কাজ করতে পারতেছে না, তাই না? যদি আমাদের এমন হইতো যে আমরা সেরকম ভাবে শক্তি উৎপন্ন করতে পারতেছি, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করতে পারতেছি, তাহলে কিন্তু তারাও খুব সুন্দর মতো রিক্সা চালাতে পারতো। যাদের শারীরিক সক্ষমতা নাই কিন্তু মনে করো যে এমনি মানসিকভাবে সবকিছু ঠিকঠাক আছে, তারা কিন্তু চালাতে পারতো। কিন্তু এই জিনিসটা আমাদের লিমিটেশন, এবং আমাদেরকে এগুলো সমাধান করতে হবে। তোমার আমার দায়িত্বই এটা সমাধান করা, তাই না? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম, ব্যাটারি দিয়ে আমাদের দুনিয়ার অনেক কিছুই চলতেছে, এবং এটা তোমার হলো রাসায়নিক শক্তির অনেক বড় একটা এক্সাম্পল। কারণ এখানে তুমি যে কোনো কিছু উৎপন্ন করো ব্যাটারিতে যে স্টোর করতেছো, আর ব্যাটারির মধ্যে কি থাকে? ব্যাটারির মধ্যে কেমিক্যাল থাকে, তাই না? যেমন আমরা আমাদের ফোন যদি বলি, ফোনের মধ্যে যে ব্যাটারি থাকে সেখানে কি থাকে? লিথিয়াম থাকে, আয়ন থাকে। তো সেই লিথিয়াম আয়ন বেসিক্যালি কি? এক একটা পদার্থ। তো পদার্থের মধ্যে যে এনার্জিটা থাকবে সেটাকে আমরা বলতেছিল রাসায়নিক শক্তি। আর সেকেন্ড যে বড় এক্সাম্পল সেটা হলো আমাদের শরীর, তাই না? আমরা দেখো, আমরা কিন্তু খাবার খাচ্ছি, খাবার খাইলে আমরা শক্তি পাই, তাই না? তো খাবার খাইলে শক্তি পাই, এই খাবারের মধ্যে থেকে শক্তিটা তুমি কিভাবে পাচ্ছ? খাবারের মধ্যে আসলে রাসায়নিক শক্তি থাকে। সেই রাসায়নিক শক্তি পরবর্তীতে তোমার বডির মধ্যে গিয়ে সেটা শারীরিক শক্তি বা তুমি যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতেছো, মানে তোমার বডি এটা করতেছে। বুঝতে পারছে? তো এগুলো কিন্তু রাসায়নিক শক্তির রূপান্তরের অনেক বড় একটা এক্সাম্পল। এরপরে দেখো তাপশক্তি। তাপশক্তি কোনটা? তাপশক্তি হলো, জানো, তাপশক্তিকে কাজে লাগায় আজকে অনেক কিছুই করা হয়, যেমন স্পেশালি হিটার গুলা, রুম হিটার যেটা আমরা ইউজ করি, রুম হিটার তো তাপশক্তির অনেক বড় একটা এক্সাম্পল। তো এখানে একটা আরেকটার সাথে লিঙ্ক আসলে, তাই না? আমরা হলাম তোমার বিদ্যুৎ শক্তির বেলাও এই এক্সাম্পল দেখতেছি, তাপশক্তির বেলাও এই এক্সাম্পল দেখতেছি, কারণ জিনিসগুলো রূপান্তর আসলে সেম, একটা কমন থাকলেই হবে। তো ওখানে আসলে কি হয়, রুম হিটারে বিদ্যুৎ শক্তিটা তাপশক্তির মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে। তারপর আবার মনে করো তাপশক্তির আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন সূর্য থেকে আমাদের কি আসতেছে? তোমার তাপ আসতেছে না? অবশ্যই লাইট আসতেছে, তাপ আসতেছে। এটা দিয়ে তো আমাদের টেম্পারেচার ব্যালেন্স হচ্ছে, তাই না? যদি এমন হইতো যে সূর্য তাপ দিচ্ছে না, কোনো তাপশক্তিতে কনভার্ট হচ্ছে না কোনো কিছু, তাহলে তো দেখা যেত যে সবকিছু বরফ হয়ে গেছে একদম, আমরা তো আর মানে আমরা বাঁচতেই পারতাম না। বুঝতে পারছো? তাহলে এই জিনিসগুলো কিন্তু তাপশক্তির একটা এক্সাম্পল। আচ্ছা, তারপরে কি যান্ত্রিক শক্তি? যান্ত্রিক শক্তি কোনটা? যান্ত্রিক শক্তি হলো, আমরা আগেও দেখছি, তাই না? যান্ত্রিক শক্তি হলো তোমার গতি শক্তি আর বিভব শক্তি। তাহলে যে কোনো কিছু যদি গতিতে থাকে তাহলে সেটাকে আমরা বলবো যান্ত্রিক শক্তি। আবার কোনো কিছু যদি অবস্থানের কারণে তার মধ্যে যদি কোনো শক্তি উৎপন্ন হয় বা শক্তি যদি ইনহেরিট করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? যান্ত্রিক শক্তি। স্থিতিশক্তি আর গতিশক্তি, এগুলো হলো যান্ত্রিক শক্তির ভাগ, তাই না? তো এই যান্ত্রিক শক্তির এক্সাম্পল আরো অনেক বেশি, অনেকভাবে দেওয়া যায়। যেমন মনে করো তুমি একটা মোটর ঘোরাচ্ছ, একটা ফ্যান ঘুরতেছে, বা তুমি মনে করো একটা রোবট বানাইছো, সেটা দৌড়াচ্ছে। তো এরকম অনেক কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে। তোমরা বইয়ে দেখবা এই জিনিসগুলো খুব সুন্দর মতো বইয়ে দিয়ে দেওয়া আছে, বইয়ে একটু দেখলেই হয়ে যাবে। আর আমি আসলে অনেক কিছু বলে দিচ্ছি তোমাদেরকে, এগুলোও যদি মাথায় রাখতে পারো তাহলেও হয়ে যাবে। এগুলো যদি পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারো, ইট ইজ মোর দেন এনাফ, আর লাগবে না। আচ্ছা, তারপরে দেখো আলোক শক্তি। আলোক শক্তি সবচেয়ে বড় এক্সাম্পল যদি তোমাদেরকে দিতে বলি, তোমরা নিশ্চয়ই যেটা দেবা সেটা হলো সৌর প্যানেলের এক্সাম্পল, তাই না? কারণ আসলে এটা একটা এক্সাম্পল দেওয়ার মতোই এক্সাম্পল, যে আমরা পৃথিবীর সূর্য যে লাইট দিচ্ছে আমাদের পৃথিবীতে, সেটাকে কাজে লাগায় আমরা কি করতেছি? ইলেকট্রিসিটি উৎপন্ন করতেছি। এটা এত ভালো একটা এক্সাম্পল যে
আলোক শক্তিকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, এটা কিন্তু অনেক ভালো একটা এক্সাম্পল, তাই না? এবং সেটাকে আমরা পরবর্তীতে যখন আমাদের কারেন্ট চলে যায় সেখানে ইউজ করতে দেখি। আবার অনেক গ্রামে গঞ্জে দেখা যায় যে গ্রামে তো মনে করো তোমার ক্ষেতের পর ক্ষেত, ওখানে তোমার নাই কোনো লাইনের সিস্টেম নাই, ওখানে পানি দেওয়া লাগবে, তাই না? পানি তো উত্তোলন করা লাগবে। তো ওখানে দেখা যায় যে তোমার অনেকগুলো সোলার প্যানেল বসায়, ওখানে ওই যে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেই বিদ্যুৎ উৎপন্ন দিয়ে মোটর চালায় তোমার পানি উত্তোলন করা হচ্ছে। তো এগুলো আসলে অনেক প্রেইজওর্দি আবিষ্কার মানুষজনের, এটা অবশ্যই প্রেইজওর্দি একটা বিষয়। আচ্ছা, তারপরে তোমার লাইট এনার্জির আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন এই যে বাতি জ্বলতেছে, তো বাতি কি লাইট না? অবশ্যই লাইট। যা দেখতেছো লাইট, এগুলো সবগুলোই বেসিক্যালি লাইট এনার্জি। লাইট তো একটা অবশ্যই একটা এনার্জি, এবং এটা অন্য কোনো একটা এনার্জি থেকে আমরা কনভার্ট করে নিয়ে আসতেছি, এগুলাই আর কি মোটামুটি এনার্জির কনভার্সন। তাহলে যান্ত্রিক শক্তি, আলোক শক্তি আশা করি বুঝতে পারছি। এরপরে দেখো ভর। তোমরা নিশ্চয়ই এই জায়গায় এসে অবাক হবা, তাই না? যে ভাইয়া পড়াচ্ছিল তোমার শক্তির রূপান্তর, সেখানে এখন লিখছে ভর। তাহলে ভর কি শক্তির রূপান্তরের একটা এক্সাম্পল হইতে পারে? হ্যাঁ পারে। কিভাবে পারে? নর্মালি থিঙ্ক করলে তো পারে না, বাট আইনস্টাইন, তার বিজ্ঞানী আইনস্টাইন স্যার রিলেটিভিটি তত্ত্বে, তার যে রিলেটিভিটি তত্ত্ব আছে সেখানে তিনি প্রমাণ করছিলেন যে E=mc², এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু তোমার ভর থেকেও শক্তি উৎপন্ন করতে পারি। E=mc², এই সূত্রের মাধ্যমে কি দেখাইছে উনি? যে একটা ভর থেকেও কিন্তু শক্তি উৎপন্ন করা যেতে পারে। এবং সেটা কিভাবে যায় সেটা আমরা দেখবো সামনে, এটা নিয়ে আরো ডিটেলস আছে। E=mc², এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ভর থেকেও শক্তি উৎপন্ন করতে পারি। এবং কিছু শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো তোমার অনেক গতিশীল অবস্থায় থাকতে হবে, মানে নর্মালি যে তুমি দেখতেছো এত কম স্পিড, এই কম স্পিডের বেলায় এগুলো আসলে প্রযোজ্য না। আচ্ছা, আমরা দেখবো সামনে আছে আর কি। আমি যে ফিগারটা দিয়ে রাখছি সেই ফিগারটা কি? সেই ফিগারটা হলো তোমার একটা নিউক্লিয়ার শক্তির তোমার এক্সাম্পলের একটা ফিগার দিয়ে রাখছি। কেন এই ফিগার দিয়ে রাখছি? কারণ এইখানে কিন্তু ভর দিয়ে শক্তি উৎপন্ন করা হয়। আমরা দেখছি না যে তোমার আমাদের রূপপুরে যে পারমাণবিক চুল্লি গঠন করা হচ্ছে বা বানানো হচ্ছে, বাংলাদেশের একমাত্র পারমাণবিক চুল্লি, তো সেখানে আসলে জ্বালানি হিসেবে কোনটা ইউজ করা হবে? জ্বালানি হিসেবে তো ইউরেনিয়াম ইউজ করা হবে, তাই না? তো ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম তো একটা পদার্থ, এর তো ভর আছে। এই ভরটাকে ভেঙে কিন্তু আমরা এনার্জি পাচ্ছি, এবং সেই এনার্জিটাকে কাজে লাগাই কিন্তু পরবর্তীতে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব। এবং সেই জিনিসটা আমরা একটু সামনে দেখবো আরো, বাট আমি তোমাকে এখানে ফিগারটা দিয়ে দিয়েছি যেন তুমি বুঝতে পারো যে হ্যাঁ আসলেই ভর থেকে শক্তি উৎপন্ন করা যায়। এবং তার সবচেয়ে বড় এক্সাম্পল হলো এই পারমাণবিক চুল্লিগুলা। এবং যে তোমার ওই যে জাপানে যে অ্যাক্সিডেন্টে ঘটছিল তোমার বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকিতে, ওখানে যে তোমার অ্যাটম বম বানানো হলো, সেই অ্যাটম বমটা আসলে কিসের ইফেক্ট? সেই অ্যাটম বমটা কিন্তু এই E=mc²এরই ইফেক্ট, এবং সেটা খারাপ পারপোজে ইউজ করা হয়েছে। একটা সায়েন্টিস্ট একটা জিনিস আবিষ্কার করছেন, এটা অবশ্যই প্রেইজওর্দি বিষয়, বাট কয়েকজন মানুষ সেটাকে খারাপ পারপোজে ইউজ করছে, সেটা খারাপ বিষয়। বাট এটা তো ভালো দিকও আছে, তাই না? এই যে যেমন আমরা দেখতেছি নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলো, এই নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলোর কারণে তো মানুষের অনেক অনেক বেশি সুবিধা হয়, বুঝতে পারছি? তো এই আর কি বিষয়, ভর E=mc² দিয়ে আমরা তোমার ভর থেকে শক্তি উৎপন্ন করতে পারি। আচ্ছা, এখানে যদি আমি লিখে রাখছি আবার E=mc², ভর ও শক্তির মধ্যে সম্পর্ক। এবং এই সম্পর্কটা আসলে কিসের সম্পর্ক এবং কে দিছেন এটা তো অবশ্যই জানা লাগবে, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, তাই না? তাহলে এটা দিছেন কে? এটা দিছেন হলো তোমার বিজ্ঞানী আইনস্টাইন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কে দিছে এটা? এটা দিছে হলো বিজ্ঞানী আইনস্টাইন। এবং এই থিওরিটার নাম কি এবং কোন থিওরি থেকে এই সূত্রটা আসছে এটাও লাগবে। এটা হলো তোমার রিলেটিভিটি অফ কোয়ান্টাম থিওরি, মানে বা রিলেটিভিটি থিওরি বলে অথবা কোয়ান্টাম থিওরিও বলে, দুইটাই বলে। তো আপেক্ষিকতার তত্ত্ব থেকে মেইনলি আর কি এটা আসছে। তো এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে রাখলে অবশ্যই ভালো হয়। তাহলে এটা কই থেকে আসছে? এটা আসছে বেসিক্যালি হলো আপেক্ষিকতা তত্ত্ব থেকে। আপেক্ষিকতা তত্ত্ব থেকে আসছে, বুঝতে পারছি? তাহলে E=mc², এটা কে দিছেন এবং কোন তত্ত্ব থেকে এটা আসছে এটা কিন্তু জানা জরুরি, এবং তোমাদের জন্য কিন্তু আমি সেটা এখানে লিখে দিলাম। আচ্ছা, এতটুকু জানলেই হবে।
পরবর্তীতে দেখো যে এই যে ইউরেনিয়াম, তোমাকে আমি যেটা বললাম আর কি, যে এই ইউরেনিয়াম কিন্তু মানে ইউরেনিয়াম নিয়ে কেন পড়াশোনা করতেছি আমরা, কারণ ইউরেনিয়াম কিন্তু অনেক দামি একটা পদার্থ এবং এটা অনেক ইউজফুল একটা পদার্থ। এই ইউরেনিয়ামের দিয়েই কিন্তু আমরা হলাম নিউক্লিয়ার রিঅ্যাকশনের বেশিরভাগ রিঅ্যাকশন করে থাকি এবং অনেক অনেক বেশি শক্তি উৎপন্ন করি। সো এটা নিয়ে অবশ্যই আমরা জানা থাকা উচিত। জানা না জানলে তুমি কিভাবে কোনো কিছু এক্সপ্লেন করবা, তুমি তো এক্সপ্লেন করতে পারবা না, তাই না? আচ্ছা, তাহলে এটা নিয়ে একটু পড়ি। ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম হলো একটা পদার্থ, তোমরা জানো যে কেমিস্ট্রিতে হয়তো বা পড়ছো যে আমাদের মৌল কয়টা, মৌল কিন্তু আমাদের 118টা মৌল, তাই না? তো এই 118টা মৌলের মধ্যে 92 নাম্বার যে মৌলটা আছে সেই মৌলটাকে আমরা বলতেছি হলো ইউরেনিয়াম। এবং যেহেতু এটা 92 নাম্বার মৌল, তাহলে এর প্রোটন সংখ্যা কয়টা? অবশ্যই এর প্রোটন সংখ্যা হবে 92টা, তাই না? অ্যাটমিক নাম্বার যত বা পারমাণবিক নাম্বার যত, ততটাই তো প্রোটন নাম্বার থাকে। আবার কনভার্সলি আমরা বলতে পারি যে যতটা প্রোটন নাম্বার থাকে ততটাই পারমাণবিক সংখ্যা হয়, তাই না? মানে প্রোটন নাম্বারটার উপরেই বেসিক্যালি ডিপেন্ড করে যে পারমাণবিক সংখ্যা কত হবে। এবং এর নিউট্রন কয়টা থাকে, এটা ইম্পর্টেন্ট, তাই না? এর নিউট্রন থাকে হলো 143টা, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবং এটা কিন্তু পৃথিবীতে খুবই লিমিটেড পরিমাণে আছে। তুমি ভাবিও না যে অনেক ইউরেনিয়াম আছে, ব্যাপারটা কিন্তু এমন না। ইউরেনিয়াম কিন্তু খুবই কম পরিমাণে আছে এবং সেটা কত পরিমাণটা এখানে আমি উল্লেখ করে দিছি, তোমাদের বইয়েও আছে। পরিমাণটা হলো 0.7%। আচ্ছা, তাহলে 0.7% এটাও মাথায় রাখো। আর তারপর হলো হাফ লাইফ। হাফ লাইফ কি? হাফ লাইফ হলো তোমার যে একটা প্রতিটা তেজস্ক্রিয় পদার্থের, এগুলো কিন্তু তেজস্ক্রিয় পদার্থ, তোমার 83-র বেশি প্রোটন নাম্বার যারা বা পারমাণবিক সংখ্যা যাদের 83 থেকে বেশি, তাদের কিন্তু তোমার তেজস্ক্রিয়তা নামে একটা থাকে, বৈশিষ্ট্য থাকে। মানে সেটা কিন্তু আর স্টেবল বা স্থায়ী নিউক্লিয়াস হয় না, সেই নিউক্লিয়াসটা কিন্তু পরবর্তীতে ডিকে হয়, ক্ষয় হয়। তো এগুলো আর কি সামনে ফিউচারে আরো অনেক ডিটেইলসে জানবা, সমস্যা নাই। বাট আপাতত যেটা জানা লাগবে যে হাফ লাইফ বা অর্ধায়ু, বাংলায় কি বলে এটাকে? বাংলায় বলে হলো অর্ধায়ু। লিখে দিই তোমাদের জন্য, ইংলিশ টার্ম অনেকের জন্যই একটু কমপ্লেক্স হইতে পারে, তাই না? আচ্ছা, লেখাটা একটু বাজে হয়েছে, আমি একটু ঠিক করে দিই। তাহলে হাফ লাইফ, হাফ লাইফ কি? হাফ লাইফকে বাংলায় কি বলতেছে? হাফ লাইফকে বাংলায় বলতেছে হলো অর্ধায়ু। আচ্ছা, এখন অর্ধায়ু কি? আমি তো জাস্ট বাংলা মিনিংটা বললাম, বাংলা অর্থটা বললাম, তাই না? অর্ধায়ু কি? অর্ধায়ু হলো তোমার যে এই যে এলিমেন্টটা বললাম না ক্ষয় হচ্ছে, তো ক্ষয় হয়ে তার অর্ধেক পরিমাণে পৌঁছাইতে যে সময়টা লাগবে সেটা হলো অর্ধায়ু। তোমাকে সাপোজ এক্সাম্পল দেই, একটা নতুন ইয়াতে নিয়ে যাই। তো সাপোজ মনে করো তোমার কাছে সাপোজ যে এ নামে একটা এলিমেন্ট আছে, এবং এটা কতটুকু আছে তোমার কাছে? 4 গ্রাম আছে। এবং এটা কি হচ্ছে? এটা কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, ডিকে হচ্ছে, তাই না? কেন হচ্ছে? রেডিও অ্যাক্টিভিটির কারণে, তেজস্ক্রিয়তার কারণে ক্ষয় হচ্ছে। তো ক্ষয় হয়ে এর অ্যামাউন্ট তো অবশ্যই কমতেছে, কারণ কিছু পরিমাণ তো জিনিস ক্ষয় হয়ে যাচ্ছে। ক্ষয় হয়ে এর অর্ধেক, এর যখন হাফ, এর হাফে যখন পৌঁছাবে সেটা কত হবে বলো? সেটা হবে না 2 গ্রাম। তাহলে এই যে যখন এ বস্তুটার আর 2 গ্রাম অবশিষ্ট থাকবে, তাহলে এই যে এ এলিমেন্টটা তুমি নিছিলা 4 গ্রাম, কিছুক্ষণ পর সেটা 2 গ্রাম হয়ে গেছে। কতক্ষণ পর? অবশ্যই একটা সময় লাগবে, তাই না? এই সময়টাকেই বলতেছি হলো আমরা অর্ধায়ু। তাহলে যে সময়টুকু লাগবে, এটা হলো তোমার টি, টি সময় লাগছে, এই টি সময়টাকেই বলতেছি হলো আমরা অর্ধায়ু। এই টি সময়টাকে কি বলতেছি? এটাকে বলতেছি হলো তোমার অর্ধায়ু। বোঝাতে পারছি কি? তাহলে অর্ধায়ু কি? অর্ধায়ু হলো একটা মৌলের অর্ধেক পরিমাণ ক্ষয় হতে অথবা অর্ধেক পরিমাণ হতে যে সময় লাগে সেই সময়টাকে আমরা বলতেছি অর্ধায়ু। এবং কেন অর্ধেক হয়? কারণ জিনিসটা ক্ষয় হচ্ছে। এবং কেন ক্ষয় হচ্ছে? কারণ তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কেন হয় এগুলো ডিটেইলসে পড়বা। আনস্টেবিলিটির কারণে, নিউক্লিয়াসে আনস্টেবিলিটির কারণে হলো তোমার ক্ষয়টা হচ্ছে। তাহলে এর হাফ লাইফ কত? এর হাফ লাইফ হলো 704 মিলিয়ন ইয়ার্স, মানে কিন্তু অনেক বেশি। তাহলে একটা ইউরেনিয়াম, সাপোজ তুমি ইউরেনিয়াম যদি 1 গ্রাম নাও, সেটা হাফ গ্রাম হয়ে যাবে। কখন হয়ে যাবে? 704 মিলিয়ন ইয়ার্স পরে। তাহলে এর হাফ লাইফটা একটু ইম্পর্টেন্ট, একটু মাথায় রেখেও, কারণ এটা তোমাদের বইয়ে দেওয়া আছে। সো এখান থেকে এমসিকিউ চলে আসা প্রবাবিলিটি অনেক বেশি। তাহলে ইউরেনিয়াম নিয়েও কিন্তু আমাদের পড়ালেখা শেষ হলো। আচ্ছা, অর্ধায়ু কি সেটাও আমি বলছি। এরপরে আসি চেইন রিঅ্যাকশন। এই যে ইউরেনিয়াম থেকে যে তোমার E=mc² সূত্রের মাধ্যমে যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি উৎপন্ন হওয়ার যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনটাকে বলতেছিল চেইন রিঅ্যাকশন, বা বাংলায়ও চেইন বিক্রিয়াই বলে। তো এই চেইন বিক্রিয়া কি
বা কেন এটাকে চেইন বিক্রিয়া বলে এটা আমাকে জানা লাগবে, তাই না? তো এটা দেখি কিভাবে জানতে পারি আমরা, এবার কিভাবে বুঝবো আমরা এই চেইন রিঅ্যাকশনটাকে। এই যে দেখো কিভাবে বেসিক্যালি শক্তিটা উৎপন্ন হয় এটা আমার জানা লাগবে। তো সাপোজ এটা একটা ইউরেনিয়াম মৌল, ইউরেনিয়ামের একটা এটম, এটা এই যে 235 ইউরেনিয়াম এখানে আমি লিখে রাখছি। তো এই 235 ইউরেনিয়ামকে সাপোজ একটা নিউট্রন এসে ধাক্কা দিচ্ছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া মনে করলে তো অনেক কিছু হতে পারে, মনে করে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না? তো ওই মনে করা না, মনে করো যে তুমি এই নিউট্রনটাকে তুমি নিজে পাঠাইছো এবং পাঠাইতে হবে। যদি তুমি শক্তি উৎপন্ন করতে চাও তাহলে তোমাকে এই নিউট্রনটা পাঠাইতে হবে। কিভাবে পাঠাবা? তুমি বাইরের কোনো কিছুর মাধ্যমে, বাইরের কোনো যন্ত্রের মাধ্যমে বা কোনো এক্সপেরিমেন্টাল সেটআপের মাধ্যমে একটা নিউট্রন কিন্তু এই ইউরেনিয়ামকে হিট করতে হবে। ইউরেনিয়ামকে হিট না করলে কিন্তু এই চেইন রিঅ্যাকশন শুরু হবে না। আচ্ছা দেখি এই নিউট্রনটা যদি এই ইউরেনিয়ামকে হিট করে তাহলে কি হয়। এমনিতেই কিন্তু এর নিউক্লিয়াস যেটা, নিউক্লিয়াসটা কিন্তু খুবই আনস্টেবল, অস্থায়ী। কেন অস্থায়ী? কারণ এখানে দেখো তোমার প্রোটন আছে কয়টা, একটু আগে দেখলাম না আমাদের প্রোটন কিন্তু অনেক বেশি আছে। প্রোটন আছে হলো তোমার 192টা, সরি প্রোটন 92টা এবং নিউট্রন হলো 143টা। এই যে প্রোটনগুলোর চার্জ কি পজিটিভ চার্জ না? তো পজিটিভ চার্জ একটুক একটা জায়গায়, নিউক্লিয়াস তো অনেক ছোট, অ্যাটম তো অনেক ছোটই, অ্যাটমের মধ্যে কিন্তু আমার নিউক্লিয়াস অনেক ছোট। কারণ আমরা ওই যে রাদারফোর্ড অ্যাটমিক মডেলে পড়ছো না যে তোমার অ্যাটমের বেশিরভাগ জায়গায় ফাঁকা থাকে এবং খুবই মাঝখানের খুবই অল্প পরিমাণ জায়গা হলো তোমার নিউক্লিয়াসটা থাকে। তাহলে এই সামান্য একটু জায়গায় এতগুলো পজিটিভ চার্জ একসাথে থাকতেছে, খুব স্বাভাবিক পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। যার ফলে কি হয়, এই বিকর্ষণের কারণে এই নিউক্লিয়াসটা কিন্তু খুবই অস্থায়ী হয়ে যায়। এবং এই অস্থায়ী নিউক্লিয়াসে যখন তুমি আরেকটা নিউট্রন এসে ধাক্কা দিবা, ফলে কি হবে, এই নিউট্রন যেহেতু একটা গতি নিয়ে আসতেছে, তাই না? যেহেতু একটা গতি নিয়ে আসতেছে তাহলে এর অবশ্যই একটা গতিশক্তি আছে। সেই গতিশক্তিটা যখন আবার এই নিউক্লিয়াসে যাই হিট করবে তখন এই শক্তির রূপান্তরের কারণে কি হবে, এই জিনিসটাকে কলাপস করবে। কলাপস করে কি হবে, কলাপস করে নতুন দুইটা এলিমেন্ট উৎপন্ন করবে। কি কি এলিমেন্ট উৎপন্ন করবে, খুবই ইম্পর্টেন্ট, বেরিয়াম এবং ক্রিপ্টন। বেরিয়াম এবং ক্রিপ্টন উৎপন্ন করবে। বেরিয়ামের ভর কত 141, ক্রিপ্টনের ভর কত 92। এই জিনিসগুলো কিন্তু লাগবে, একটু পরে দেখাচ্ছি কিভাবে লাগবে। কারণ তোমার ভর বললাম, ভরও কিন্তু তোমার সেম থাকতে হবে, ভর কিন্তু হারাই যেতে পারবে না। তোমার শক্তি যেমন কনজার্ভ করে ভরও কিন্তু কনজার্ভ করতে হবে। আচ্ছা সেটা একটু পরে দেখাচ্ছি। বাট কি উৎপন্ন করতেছে তাহলে, বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন করতেছে। একটা ইউরেনিয়ামকে তুমি যখন নিউট্রন দিয়ে আঘাত করতেছো তখন এই নিউক্লিয়াসটা অনেক অস্থায়ী থাকার কারণে ভেঙে গিয়ে বেরিয়াম আর ক্রিপ্টন নামে দুইটা নিউক্লিয়াস উৎপন্ন করতেছে যারা স্থায়ী। এরাও যদি অস্থায়ী হইতো তাহলে কিন্তু এগুলো আর উৎপন্ন হইতো না, স্থায়ী কোনো কিছু উৎপন্ন হইতো। কারণ সেম জিনিস, ফিজিক্সে কিন্তু সবকিছুই ইকুইলিব্রিয়ামের দিকে যেতে চায়, সাম্যাবস্থার দিকে যেতে চায়, স্থায়িত্বর দিকে যেতে চায়। এগুলো কিন্তু স্থায়ী নিউক্লিয়াস দেখেই কিন্তু এগুলো উৎপন্ন হয়েছে। অন্যটা কেন হলো না? অন্য একটা ইয়াও তো উৎপন্ন হইতে পারতো, অন্য একটা অ্যাটমও তো উৎপন্ন হইতে পারতো, তাই না? যেহেতু জিনিসটা বললাম যে তোমার হলো অবশ্যই ভর সংখ্যাও আবার কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। কারণ এই জিনিসটাও কিন্তু কনজার্ভ হবে, সেজন্য বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে। এবং এই জিনিসটা কিন্তু প্রকৃতিগতভাবেই হচ্ছে, এমন না যে আমি ইচ্ছা করে বেরিয়াম আর ক্রিপ্টন বানাইছি, এটা কিন্তু প্রকৃতিগতভাবেই হচ্ছে। সাথে কি উৎপন্ন হচ্ছে, সাথে আরো নিউট্রন 3টা উৎপন্ন হচ্ছে। বুঝতে পারছি? একটা নিউট্রন দিয়ে আঘাত করছিলা, ইউরেনিয়াম ভাঙতেছে, ভাঙে বেরিয়াম ক্রিপ্টন উৎপন্ন হচ্ছে, সাথে আরো নিউট্রন 3টা নিউট্রন উৎপন্ন হচ্ছে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে কেন 3টা নিউট্রন উৎপন্ন হচ্ছে, 4টা নিউট্রন কেন হচ্ছে না, বা 5টা কেন হচ্ছে না, বা 2টা কেন হচ্ছে না, 3টাই কেন হচ্ছে? সেই জিনিসটা আমরা পুরোপুরি বুঝতে পারবো যদি আমরা এখন ভালো মতো বুঝি যে কিভাবে 3টাই উৎপন্ন হচ্ছে। দেখো এখানে ভর সংখ্যা কত ছিল, ইউরেনিয়ামের ভর সংখ্যা ছিল কত 235, তাই না? আর এখানে ভর সংখ্যা তুমি একটু কাউন্ট করো তো কত হয়। এটা তো 141, এটা তো 92, তাই না? তাহলে 141 প্লাস 92 কত হয়, 141 প্লাস 92 তাহলে কত হবে? আচ্ছা হাতেই করা যাবে, 2 আর 1 3, 4 আর 9 13, 3 হাতে থেকে 1, এখানে হলো 233, তাই না? এখানে ছিল 235, ওখানে হচ্ছে 233 ভর সংখ্যা। তাহলে যেটা বললাম ভর সংখ্যা কি হারাই যাবে? মোটেও কিন্তু ভর সংখ্যা হারাই যাবে না। ভর সংখ্যা কই থাকবে দেখো, ভর সংখ্যা কিন্তু হারাই যাবে না, যেটা বললাম আর কি। তাহলে ভর সংখ্যা কই আসবে? ভর সংখ্যা হলো এই নিউট্রন গুলাতে কনভার্ট হয়ে যাবে, নিউট্রন উৎপন্ন করবে। তাহলে নিউট্রন যদি উৎপন্ন করে, কয়টা নিউট্রন উৎপন্ন করবে? এখানে আছে 235, এখানে আছে 233। তোমরা খুব স্বাভাবিকভাবে বলবা তাহলে ভাই 2টা নিউট্রন উৎপন্ন করার কথা ছিল, আরেকটা নিউট্রন কই থেকে আসতেছে? আরেকটা নিউট্রন আসতেছে এই যে এই নিউট্রনটা। এই নিউট্রনটাকে বাদ দিয়ে দিলে তো হবে না, এই নিউট্রনটা কত তোমার কাউন্ট করতে হবে। তাহলে এখানে দেখো 1 প্লাস
235, তাই না? তাহলে 1 + 235 যেহেতু, তাহলে এখানে কত ছিল বেসিক্যালি 236 ছিল। এখন তুমি দেখো 233 + 3 নিউট্রন, বুঝতে পারছি? তাহলে কিন্তু ব্যালেন্স করলো, এখানেও 236, ওখানেও 236, এই জন্য এখানে 3টা নিউট্রনই উৎপন্ন হচ্ছে, 4টাও না, 2টাও না, বুঝতে পারছি? এখন এই নিউট্রন আর এই 3টা নিউট্রনের মধ্যে আবার কিছু ঝামেলা আছে, এগুলা কিন্তু বৈশিষ্ট্য সেম না, নিউট্রন সবগুলাই, বাট বৈশিষ্ট্য সেম না। তুমি যে নিউট্রন দিয়ে এই ইউরেনিয়ামটাকে আঘাত করতেছিলা, সেই নিউট্রনটার গতি হইতে হবে খুব বেশি না, বেশি আবার খুব বেশি না, বুঝতে পারছি? মানে মিডিয়াম একটা স্পিড দিয়ে আঘাত করতে হবে, তাহলে এই বিক্রিয়াটা হবে। কিন্তু এখানে যে নিউট্রনগুলো উৎপন্ন হবে, এই নিউট্রনগুলোর কিন্তু স্পিড অনেক বেশি থাকবে। এটার কি থাকবে? স্পিড অনেক, আচ্ছা লেখাটা দাঁড়াও, স্পিড অনেক বেশি, বুঝতে পারছো? তাহলে এই 3টা নিউট্রন কিন্তু স্পিড অনেক বেশি, আর এইটার কিন্তু স্পিড অত বেশি না। স্পিড আমি লিখি যে স্পিড, স্পিড কি বলা যেতে পারে এটাকে? স্পিড মনে করো যে মিডিয়াম রেঞ্জ, স্পিড মিডিয়াম, এমন না যে খুব আস্তে, মানে মোটামুটি আর কি স্পিড থাকবে এটার। তাহলে স্পিড কি? মিডিয়াম। তাহলে এই নিউট্রনগুলোর বৈশিষ্ট্য আর এই নিউট্রনগুলোর বৈশিষ্ট্য কিন্তু আলাদা। এখন এই 3টা নিউট্রনের স্পিড যে অনেক বেশি, আমি যদি সামহাউ রিঅ্যাক্টরের মাধ্যমে, রিঅ্যাক্টর কি, যেখানে হলো তোমার এই রিঅ্যাকশনটা হচ্ছে, সেই রিঅ্যাক্টরের কোনো ব্যবস্থার মাধ্যমে যদি সামহাউ এই নিউট্রনগুলার স্পিড যদি কমায় ফেলি, তাহলে কি হবে? পরবর্তীতে তুমি তো কখনো একটা ইউরেনিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারবে না, একটা ইউরেনিয়াম তো অনেক কম, তাই না? আমরা যেটা অ্যাভোগাড্রো নাম্বার জানি আর কি, তো সেটা তো আসলে এক মোলও যদি নাও, সেটা তো অনেক ইউরেনিয়াম, তো তুমি কখনো একটা অ্যাটম, ইউরেনিয়ামের একটা অ্যাটম নিয়ে কিন্তু কখনোই এক্সপেরিমেন্ট করতে পারবে না, অ্যাটলিস্ট ওখানে ভালো পরিমাণেই অ্যাটম ইউরেনিয়াম থাকবে। তাহলে যদি সামহাও এই নিউট্রনগুলার স্পিড আমি কমায় ফেলতে পারি, তাহলে কি এই নিউটনের বৈশিষ্ট্য আর এই নিউটনের বৈশিষ্ট্য সেম হয়ে যাচ্ছে না? অবশ্যই সেম হয়ে যাচ্ছে। তখন এই নিউট্রনগুলোকে আবার তুমি আরেকটা ইউরেনিয়ামে আঘাত করাইতে পারবা, এবং করাইতে পারবা বলতে ভুল হবে, করবে এরা। তুমি জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবা না, নিয়ন্ত্রণ করতে পারবা, বাট রিঅ্যাকশনটা কিন্তু হবে। যদি তুমি কি করতে পারো, যদি তুমি কমাই ফেলতে পারো স্পিডটা, যদি স্পিড কমাই ফেলতে না পারো, তাহলে কিন্তু আর এরিকশন ঘটবে না, কারণ এরিকশন ঘটার বৈশিষ্ট্যই হলো নিউট্রনকে মিডিয়াম স্পিড নিয়ে আঘাত করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল তোমার কিন্তু এই নিউট্রনগুলোকে কি করতে হবে? স্পিড কমাইতে হবে, এবং সেটা কি দিয়ে করি? সেটা হলো আমরা অ্যাবজর্বার দিয়ে করি। তোমার যে নিউক্লিয়ার যে রিঅ্যাক্টরটা আছে, যার মধ্যে এই নিউক্লিয়ার রিঅ্যাকশনটা ঘটবে, সেখানে একটা পার্ট থাকে অ্যাবজর্বার বা শোষক বলতে পারো তুমি, অথবা গতি শোষক, এরকম কিছু একটা বলতে পারো, ঠিক আছে? তো ওই অ্যাবজর্বারের কাজ কি? ওই নিউট্রনের এনার্জিটাকে সে অ্যাবজর্ব করে ফেলে। এনার্জি অ্যাবজর্ব করা মানে কি? গতিশক্তি কমা। গতিশক্তি কমা মানে কি? ভর তো কমবে না, ভর কমবে না, সো কমার একটা জিনিসই আছে, সেটা হলো বেগ। তাহলে কি হচ্ছে? স্পিড কমে যাচ্ছে। স্পিড যখন কমে যাচ্ছে, তখন আরো যে ইউরেনিয়াম গুলো আছে, এই নিউট্রনটা যায় তখন কি করবে? আরেকটা ইউরেনিয়ামকে আঘাত করবে। এই যে এই নিউট্রনটা যায় কি করবে? আরেকটা ইউরেনিয়াম 235 এর সাথে রিঅ্যাকশন করবে। এই ইউরেনিয়ামটা যায় কি করবে? আরেকটা ইউরেনিয়াম 235 এর সাথে রিঅ্যাকশন করবে। এটা যায় কি করবে? মানে আরেকটা ইউরেনিয়াম 235 এর সাথে যায় রিঅ্যাকশন করবে, এমন, বুঝতে পারছো? তো তখন জিনিসটা কি হচ্ছে দেখো, তুমি শুধুমাত্র একটা নিউট্রন দিছিলা, পরবর্তীতে কিন্তু আর নিউট্রন দেওয়া লাগতেছে না, তারা কিন্তু অটোমেটিক নিউট্রন নিজেই প্রডিউস করতেছে, নিজেই আবার যাই রিয়েক্ট করতেছে, জাস্ট তুমি স্পিডটা কমাই দিচ্ছ, তাই না? তাহলে যেহেতু এটা নিজে নিজেই হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে তখন আমরা কি বলবো? চেইন রিঅ্যাকশন বলবো, বুঝতে পারছো? একটা দিচ্ছ, 3টা উৎপন্ন হচ্ছে, ওখান থেকে আরো নিউট্রন উৎপন্ন হবে। এই যে দেখো, এখান থেকে আরো নিউট্রন, আরো নিউট্রন, আরো নিউট্রন উৎপন্ন হবে, এখান থেকেও আবার আরো আরো নিউট্রন উৎপন্ন হবে, নিউট্রন, 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 এরা যে আবার আঘাত করবে, মানে জিনিসটা একটা চেইন হয়ে গেল, তাই না? এমনি এখন হইতে থাকবে, হইতে থাকবে। কতক্ষণ হইতে থাকবে? যতক্ষণ পর্যন্ত তুমি জিনিসটাকে কন্ট্রোল করতেছো, যতক্ষণ পর্যন্ত তুমি নিয়ন্ত্রণ করতেছো। কিভাবে নিয়ন্ত্রণ করতেছো? ওই যে স্পিড, তাই না? তুমি যদি স্পিড নিয়ন্ত্রণ না করো, তাহলে কিন্তু এটা রিঅ্যাকশনটা থেমে যাবে। আবার যদি কখনো এমন হয় যে তুমি
অ্যাবজর্বারটা মেল ফাংশন করতেছে, বুঝতে পারছো? মানে তোমার নিয়ন্ত্রণ হারিয়ে গেছে তার উপর থেকে, সে অটোমেটিক্যালি মানে জিনিসটাকে কন্টিনিউয়াসলি চলতেছে, তুমি থামাইতে পারতেছো না জিনিসটাকে, তখন কিন্তু সবচেয়ে দুর্ঘটনাটা ঘটে। এবং এরকম দুর্ঘটনা কিন্তু ঘটছে, বেশ কয়েক জায়গায় এরকম দুর্ঘটনা ঘটছে। মানে ঠিক এই কারণেই ঘটছে কিনা সেটা বলা যাবে না, তবে তোমার রাশিয়ার সোভিয়েত ইউনিয়ন, তখন রাশিয়া হয়নি, নাকি হয়েছিল শিওরলি বলতে পারতেছি না, সোভিয়েত ইউনিয়নই তোমার চার্নোবিল, এই চার্নোবিলে এই অ্যাক্সিডেন্ট ঘটছিল। তারপর জাপানের ফুকুশিমা, হিরোশিমা, নাগাসাকি, এখানে তো তোমার অ্যাটম বোম ফেলা হয়েছিল, তাই না? বাট ফুকুশিমা নামে একটা অঞ্চল আছে, এই অঞ্চলে কিন্তু এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছিল এবং খুবই বিপজ্জনক ঘটনা হয় এগুলা। এগুলা কিন্তু তোমার মানে খুব স্বাভাবিক অ্যাক্সিডেন্টের মতো না, এগুলো খুবই বাজে রকমের অ্যাক্সিডেন্ট হয়, কারণ এগুলাতে এনার্জি না খুব বেশি পরিমাণে উৎপন্ন হয়, এবং এই এনার্জিগুলা তুমি মানে মানুষের শরীর নিতে পারে না। তো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে আশেপাশের ওই অঞ্চলগুলো একদম বিধ্বস্ত হয়ে যায়, এগুলো খুবই ডেঞ্জারাস, এবং এগুলো নিয়ে সেজন্য খুব বেশি সিরিয়াস থাকতে হয় এবং খুবই সিনসিয়ারলি কাজ করতে হয়, বুঝতে পারছি? তাহলে এই হলো তোমার চেইন রিঅ্যাকশনের মেইন কাহিনী। তাহলে কেন এটাকে চেইন রিঅ্যাকশন বলা হচ্ছে? আবারও বলি, একটা নিউট্রন দিচ্ছ, সেখান থেকে আরো নিউট্রন উৎপন্ন হচ্ছে, সেগুলোকে কন্ট্রোল করে তুমি আবার বিক্রিয়া ঘটাচ্ছ, আবার নিউট্রন উৎপন্ন হচ্ছে, আবার বিক্রিয়া হচ্ছে, দিছিলা শুধু একটা নিউট্রন, বাকি টাকা চেইন হয়ে যাচ্ছে, সেজন্য এটাকে বলতেছে হলো চেইন রিঅ্যাকশন, বুঝতে পারছো? আর মাঝখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে, কিভাবে শক্তি উৎপন্ন হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে E = mc স্কয়ার দিয়ে। সেটা কিভাবে আবার দেখো, দেখাই তোমাকে, E = mc স্কয়ার দিয়ে শক্তি উৎপন্ন হচ্ছে। এখন আমি তো বললাম যে ভর তো কোনো কিছু হারাই যাচ্ছে না, তাই না? ভর তো এখানেও 236টা, এখানেও 236টা, তাহলে এখানে m আসতেছে কই থেকে? m আসবে, m কই থেকে আসবে? এটা তোমরা যখন আরো সিনিয়র হবা খুব ভালো মতো বুঝতে পারবা। ফিজিক্সে একটা টার্ম আছে ভর ত্রুটি, মাস ডিফেক্ট। এই ভর ত্রুটি থেকে আমরা এখান থেকে এটা জানতে পারবো। এখানে লিখে দিই, ঠিক আছে? যে ভর ত্রুটি, ভর ত্রুটি নামে একটা টপিক আছে, এটা তুমি গুগলেও সার্চ দিতে পারো, অথবা এখন জানার দরকার নেই, এখন জানার কোনো দরকার নেই। তো এই ভর ত্রুটির মাধ্যমে দেখা যাবে যে রাইট হ্যান্ড সাইডে ভর কিছুটা হলেও কম আছে এবং লেফট হ্যান্ড সাইডে ভর কিছুটা হলেও বেশি আছে, খুবই কম পরিমাণে ভর, কিন্তু ভাববে না যে অনেক ভর, যে 1 গ্রাম 2 গ্রাম, এমন কিছু না, খুবই সামান্য পরিমাণ। তুমি যখন এই যে একদম পার্টিকুলার এলিমেন্ট ওয়াইজ চলে যাবা, মানে পার্টিকেল ওয়াইজ চলে যাবা, যে নিউট্রনের ভর কাউন্ট করবা, ইলেকট্রনের ভর কাউন্ট করবা, প্রোটনের ভর কাউন্ট করবা রাইট হ্যান্ড সাইডে আর লেফট হ্যান্ড সাইডে, তখন দেখবা যে কিছুটা ভরের তোমার আনব্যালেন্স তৈরি হবে, এবং সেই যে ভরটুকু বাকি থাকবে সেই ভরটাই E = mc স্কয়ার দিয়ে শক্তি হিসেবে উৎপন্ন হবে, বুঝতে পারছি? তাহলে এভাবে মোটামুটি তোমার চেইন রিঅ্যাকশনের মাধ্যমে শক্তি উৎপন্ন হচ্ছে, এবং কেন এটাকে চেইন রিঅ্যাকশন বলতেছে সেটাও বলছি, এবং অনেক কিছু এক্সপ্লেন করছি এখানে। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এরপরে দেখো যে শক্তির রূপান্তর এবং পরিবেশের উপর প্রভাব, যেটা বললাম আর কি একটু আগে, যে পরিবেশের উপর কিন্তু শক্তির রূপান্তরের অনেক প্রভাবই আছে। তার মধ্যে নিউক্লিয়ার পার্টটুকু আমি অলরেডি ডিসকাস করে ফেলছি, আবারও করবো হয়তোবা, বাট এখানে কিছু কিছু পয়েন্ট লেখা আছে, সেগুলো একটু আগে পড়ি। গ্রিন হাউস গ্যাস কোনগুলা? যেগুলো হলো তোমার পৃথিবীর তাপমাত্রা ইনক্রিজ করতেছে, তাই না? তার মধ্যে সবচেয়ে মানে আমরা যেটা জানি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তুমি মনে করো যে একটা ইঞ্জিন চালাচ্ছ, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, তুমি বড় বড় কলকারখানা চালাচ্ছ, সেখানে ইঞ্জিন এই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এবং এগুলো কিন্তু চালাইতেও হবে আবার, তাই না? তাহলে কি করতে পারি আমরা? আমরা এমন কোনো কিছু একটা বিক্রিয়া উৎপন্ন করতে পারি, অথবা এমন কিছু একটা পদ্ধতি উৎপন্ন করতে পারি যেখানে আমার যে টার্গেট, সেই টার্গেটটা কিন্তু ফিল আপ হবে। আমার এনার্জি লাগবে, আমার ঠিকই কলকারখানা চালাইতে হবে, ঠিকই ইঞ্জিন চালাইতে হবে, কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলো যেন কম উৎপন্ন হয়। যদি একবারে যদি নাও মানে উৎপন্ন হবেই না, এটা যদি নাও করতে পারি, বাট অ্যাটলিস্ট এমন কিছু একটা করতে হবে যেন গ্রিন হাউস গ্যাসটা কম উৎপন্ন হয়, বুঝতে পারছি? এটা কিন্তু আমাদের দায়িত্ব, আমাদের এটা বের করতে হবে। তোমাদের মধ্যে অনেকেই আছো তোমরা বিজ্ঞানী হবা, তোমরা অনেকে এসো ডাক্তার লাইনে পড়বা, অনেকে এসো বুয়েটে আসবা, বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে যাবা। তোমরা কিন্তু এরকম বড় বড় স্বপ্ন দেখবা, মানে নর্মাল ছোটখাটো স্বপ্ন দেখতো আসলে সবাই দেখে, যে আমি একটা ছোটখাটো একটা 30-40 হাজার টাকা চাকরি করে কাটাই দেবো। আসলে টাকা তো সবাই ইনকাম করবা, তাই না? টাকা তো তুমিও ইনকাম করবে, আমিও করবো, বাকি সবাই করবে, বাট এমন কিছু একটা করার ট্রাই করো যেন সেটা অন্য মানুষের জন্য হেল্পফুল হয়, উপকারী হয়, যেন সেটা তোমার ফিউচার প্রজন্মের জন্য হেল্পফুল হয়, তারা যেন জিনিসটাকে
তোমার কর্মের বদৌলত যেন তারা ভোগ করতে পারে। তুমি এমন কিছু একটা করতেছো যার কোনো আউটকাম নাই, তুমি জাস্ট গতানুগতিক লাইফ লিড করতেছো, তো এক টাইমে তো তোমার আসলে কোনো অবদান থাকবে না এই পৃথিবীতে, তুমি তো এক টাইমে নাই হয়ে যাবা। সো পৃথিবীতে কোনো কিছু রেখে যাওয়ার চেষ্টা করো। আচ্ছা, তাহলে গ্রিন হাউস গ্যাস, CO2 বৃদ্ধি, এগুলা তো হচ্ছেই, শক্তি রূপান্তরের কারণে পরিবেশের উপর খুব বিরূপ প্রভাব পড়তেছে। এবং দেখা গেছে যে একটা, তোমরা মনে হয় পড়ছো, ওই যে সমাজবিজ্ঞান বইয়ে বলা থাকে যে 2050 সালের মধ্যে বাংলাদেশের অনেকটুকুই ডুবে যাবে। আবার তোমার ওই যে মেরু অঞ্চলের যে বরফগুলো আছে সেগুলো গলা শুরু করছে, সমুদ্রের হাইট বাড়তেছে, পানির উচ্চতা বাড়তেছে। তো এগুলো তো আসলে জলবায়ুর উপরে অনেক প্রভাব ফেলতেছে। মানে জিনিসগুলো অনেক মানে কনসার্নিং ইস্যু, কিন্তু জিনিসগুলো কিন্তু অবহেলার মতো বিষয় না। তো এইসব বিষয় আসলে সিরিয়াস থাকা খুব জরুরি। আচ্ছা, তারপরে যেটা বললাম যে চেরনোবিল ও ফুকুশিমার যে দুর্ঘটনা, এরকম দুর্ঘটনাও কিন্তু ঘটে, এবং রিসেন্টলি ঘটেনি। তারপরে আর কি মেইনলি তোমার ওয়ার্ল্ডে অনেক স্ট্রিক্ট অর্ডার চালু করা হয় যেগুলো তোমার মানতেই হবে। এগুলো না মানলে তুমি কোনো কিছু, তুমি হুট করে চাইলে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিতে পারো, ব্যাপারটা এমন না। তোমাকে অনেক কিছু পয়েন্ট আগে ঠিক করতে হবে। এগুলো যখন ঠিক করতে পারবা তখনই তুমি মাত্র কেবল এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিতে পারবা তোমার দেশে। তো সেগুলো আসলে সিকিউরিটি অনেক হাই সিকিউরিটি করা হয়েছে। তো আশা করা যায় এবং দোয়া করি যে নেক্সটে যেন এরকম কোনো অ্যাক্সিডেন্ট আমাদের দেখতে না হয়। আচ্ছা, দেন বাঁধের জন্য প্লাবন, আমরা আগেও বলছিলাম আমি, তোমার হলো ওই যে শক্তি উৎপন্নের বেলায় তোমার হলো বিদ্যুৎ বিদ্যুৎ উৎপন্ন করতাম আমরা পানির স্রোত টারবাইন ঘুরিয়ে, মানে পানির মাধ্যমে, পানির স্রোতের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতাম। তো এখানে কি করা হয়তো, দেখা যেত নদীর মধ্যে বাঁধ দেওয়া হয়, তাই না? এরা হয়তোবা আমরা অনেকেই জিনিসের সাথে অনেক ইউজ টু, কারণ অনেক নদীতেই দেওয়া হয়। কিন্তু জিনিসটা কিন্তু খুবই খারাপ, কারণ তোমরা হয়তোবা জেনে থাকবা এর ইফেক্ট সম্পর্কে। এর ফলে কি হয়, একদিকে দেখা যায় অনেক পানি, আর আরেকদিকে দেখা যায় কোনো পানিই নাই। তো আরেকদিকে দেখা যায় ওই অঞ্চলে খরা চলতেছে, তারা কোনো পানিই পাচ্ছে না। আর আরেকদিকে ওই অঞ্চলে দেখা যায় বন্যা হয়ে গেছে। জাস্ট তুমি মানে একটু সিম্পল এনার্জি উৎপন্ন করবা বলে এতগুলো মানুষকে তো তোমার কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। এই জিনিসটা তুমি কখন করবা, এই জিনিসটা তো অবশ্যই করতে হবে। কখন করবা, যখন তোমার লসের থেকে লাভের পরিমাণ বেশি হবে, তখন তুমি এটা করতে পারো। আদারওয়াইজ এটা লাভজনক কোনো প্রজেক্ট না। কিন্তু আমাদের তো এত কিছু চিন্তা ভাবনা করা হয় না, বা যে মানুষগুলোর সমস্যা হচ্ছে সেই মানুষগুলোর জন্য কি করা যেতে পারে, সেই মানুষগুলোকে কিভাবে এই লসের বদৌলতে আমরা কি দিব, সেগুলো চিন্তা করা হয় না। তো এগুলো জিনিস আসলে পয়েন্ট রাখা খুব জরুরি, নোটে রাখা খুব জরুরি। আচ্ছা, তাহলে আমরা আমাদের ক্লাসের মিড পর্যায়ে চলে এসেছি আশা করি। তো আজকে সেম এখানকার যে একটা মোটিভেশনাল পার্ট থেকে সেটা নিয়ে কথা বলবো। তো আজকে যে কোডটা সিলেক্ট করছে সেটা হলো যে সাকসেস ইজ নট বাই এনি চান্স বাট বাই এফোর্ট। এই জিনিসটা কেন বলতেছি, কারণ আমরা অনেকেই কি দেখি যে একজন হুট করে সাকসেসফুল হয়ে গেছে। যেমন আমি জাস্ট মনে করো যে আমার কথা ভাবতে পারো যে ভাইয়া হয়তো বা বুয়েটে চান্স পেয়ে গেছে, এমনি 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 কোনো কিছু হয় না। এই জিনিসটা বুঝতে হবে তোমাকে। তুমি যতগুলো সাকসেস স্টোরি দেখতেছো সবগুলোর পিছনে যে ডার্ক স্টোরি থাকে, এই ডার্ক স্টোরি তো আসলে সবাই সবার সামনে এক্সপ্রেস করে না। এবং অনেকেই আছে যারা মনে করো যে হুট করে তুমি দেখতে পাচ্ছ যে তারা অনেক সফলতার চূড়ায় পৌঁছে গেছে, হুট করে কোনো কিছু হয় না। ইফোর্ট গুলো তো আসলে সবাই দেখে না, মানে ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে এগুলো তো দেখে না। তো এই জিনিসগুলোতে কাজ করতে হবে কাকে, তোমার নিজেকে কাজ করতে হবে। এবং এটা কাউকে বলে বেড়ানোর দরকার নাই যে আমি পিছনে এত কিছু ইফোর্ট দিচ্ছি, এটা মানুষকে বলার দরকার নাই। এটা ডার্কেই থাকুক, ব্যাকগ্রাউন্ডেই থাকুক, বাট জিনিসটা করতে হবে। তুমি ভাবতেছো যে আমি পড়ালেখা বাদ দিলাম, SSC 1 মাস আগে যায় পড়ালেখা করব, ধুমায় পড়ালেখা করব। আর আরেকটা ছেলে তোমার 2 বছর ধরে ক্লাস 9-এর প্রথম থেকে একদম বই দাগায় দাগায় পড়তেছে, নোট করে করে পড়তেছে। তুমি কিভাবে চিন্তা করো যে তুমি শেষ 2 মাস পরে তুমি এই ছেলেটাকে কাটাতে পারবা? এই ছেলেটা যে 2 বছর ধরে টানা এফোর্ট দিচ্ছে, তার কি কোনো ভ্যালু নাই? মানে সেটা কি তাকে কোনো কিছুতেই অবদান ফেলবে না? অবশ্যই ফেলবে। একটা জিনিস সবসময় মনে রাখবা যে হার্ডওয়ার্ক নেভার বিট্রিজ। পরিশ্রম কখনোই মানুষকে ধোঁকা দেয় না। তুমি যত বেশি পরিশ্রম করবা, তোমার প্রাপ্ত ফলাফলটা তোমার পরিশ্রমের প্রপোর্শনাল হবে। যত বেশি হার্ডওয়ার্ক তত বেশি আউটপুট, যত বেশি হার্ডওয়ার্ক তত বেশি আউটপুট। অবশ্যই তকদির বলে একটা জিনিস আছে, তোমার ভাগ্যে যেটা নাই তুমি সেটা পাবা না। এটা যেমন একদিক থেকে সত্যি, ঠিক সেম ভাবে এটাও সত্যি যে আমাদের যে সৃষ্টিকর্তা আছেন আল্লাহ তাআলা, তিনি কিন্তু কারোর সাথে অবিচার করবেন না, এটাও কিন্তু মনে রাখতে হবে। তো তুমি তাকদীরের উপর ছেড়ে দিলে কখনোই হবে না। তুমি একটা জিনিসকে
মানে কি বলবো, তুমি একটা জিনিসের যোগ্য না, আল্লাহ তাআলা তোমাকে ওই জিনিসটা দিবেন না, তোমার তাকদীরে লিখে রাখবেন না, লেখা নাই ওই জিনিসটা, তোমাকে আগে যোগ্য হইতে হবে, আল্লাহ তাআলা তোমাকে ওই জিনিসটা দিয়ে দিবে। বুঝতে পারছো? তো সেজন্য তুমি নিজেকে সবসময় বেস্ট এফোর্টটা দাও, তোমার হাতে যতটুকু আছে তুমি তার বেস্টটুকু দাও। রেজাল্ট কি এটা তোমাকে নিয়ে ভাবা লাগবে না, তোমার ইফোর্ট দাও, আমার ইফোর্ট চাই, তুমি ইফোর্ট দাও 100% ইফোর্ট, রেজাল্ট হচ্ছে তুমি ফেল করো, কোনো সমস্যা নাই। আমার সবচেয়ে মজার বিষয় হলো তুমি 100% ইফোর্ট দিলে তুমি ফেল করবা না, এবং যে ফেল করে সে যদি কখনো দাবি করে যে আমি 100% ইফোর্ট দিছিলাম তাও আমি ফেল করছি, তাহলে সে মিথ্যা বলতেছে। 100% ইফোর্ট দেওয়ার পরে কেউ ফেল করবে, বাংলাদেশের কারিকুলাম এখনো অত জঘন্য লেভেলে পৌঁছায় নাই, এতটুকু আমি বিশ্বাস করি। তাহলে মেইন থিম কি? মেইন থিম হলো তোমাকে অনেক বেশি এফোর্ট দিতে হবে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে, এবং এটা মানুষকে দেখানোর দরকার নেই, এটাকে অন্ধকারেই রাখতে দাও, সমস্যা নাই। রাত 3টা 4টা পর্যন্ত তুমি পড়ালেখা করো, সকাল 5টার সময় উঠে তুমি পড়ালেখা করো, তোমার প্রতিবেশীকে যা বলার দরকার নেই, তোমার ফ্রেন্ডকে যা বলার দরকার নেই, বাট তুমি এফোর্টটা দাও, একদিন না একদিন এর ফল ভোগ করবা, এটা আমি বলে রাখলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা নতুন কনসেপ্টে চলে আসছি। এখন নতুন যে কনসেপ্ট সেটা হলো ক্ষমতা। তো ক্ষমতাকে আমরা কি বলতে পারি? ক্ষমতাকে খুব সিম্পলি যদি বলি যে কাজ করার হারকে ক্ষমতা বলে। এখন তাহলে কাজ করা কি, এটা যদি একটু রিপিট করি, কাজ করা কি? এখন তো আমরা দেখছি তাই না, এখন তো আমরা শক্তি পড়ে ফেলছি, কাজও পড়ে ফেলছি, কাজের একটু হলো কনসেপ্ট আগে থেকেও আছে। তাহলে এখানে এখন যদি বলি যে কাজ করা কি, এখন খুব সিম্পলি বলতে পারি যে শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করতে, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তর করতে যেটা লাগে সেটাই কাজ। বুঝতে পারছো? তাহলে কাজের মাধ্যমে আমরা বেসিক্যালি কি করি? কাজের মাধ্যমে আমরা বেসিক্যালি এক শক্তিকে আরেক শক্তিতে রূপান্তর করি। এবং এই যে এক শক্তিতে আরেক শক্তিতে রূপান্তর করতেছো, তুমি 1 সেকেন্ডে কতটুকু করতেছো সেটাকে বলতেছো হলো কাজ করার হার। হার দ্বারা কি বোঝায়? হার দ্বারা কিন্তু সবসময় বোঝায় যে একক সময়ে কতটুকু, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। একক সময়, হার মানে একক সময়। তাহলে সাপোজ যে তুমি টি সময়ে, সাপোজ কোন কালে নেই, এই কালে নেই, সাপোজ মনে করো যে টি সময়ে কাজ করছো কতটুকু। আচ্ছা, এখানে টি সময়ে কাজ করছো ডাব্লু পরিমাণ। তাহলে একক সময়ে কাজ করছো কতটুকু? একক সময়ে কাজ করবা তুমি W/T পরিমাণ, তাই না? এগুলো কি? এগুলো তো হলো তোমার ঐকিক নিয়মের ম্যাথ, W/T। এই W/T কে আমি বলতেছি হলো ক্ষমতা। এই W/T কে কি বলতেছি? এটাকে বলতেছি হলো ক্ষমতা। তাহলে কাজ করার হারকে ক্ষমতা বলতেছে, এবং সেটাকে যদি ম্যাথমেটিক্যালি বলি, ম্যাথমেটিক্যালি কি হবে? W/T। তাহলে P ইকুয়াল টু কি বলতে পারি? তাহলে আমি ফাইনালি P ইকুয়াল টু আমি বলতে পারি P ইকুয়াল টু হলো W/T, এবং এটাকে বক্স আকারে লিখে দিই। আচ্ছা, অবশ্যই এখানে কি করতে হবে? আমি হলাম স্টার মার্ক দিয়ে দিই, কারণ এটা ইম্পর্টেন্ট। তাহলে আমি ক্ষমতার সূত্র পেয়ে গেলাম, এবং অবশ্যই ডেফিনেশন যে সংজ্ঞা যেটা সেটাও কিন্তু আমি দেখছি, কাজ করার হারকে ক্ষমতা বলে। ভাবিও না যে এত ইজি ডেফিনেশন কেমনে হয়, ইজি ডেফিনেশন, বাট মাথায় রাখো কিন্তু, ভুলে যাও না আবার। আচ্ছা, এখন আমার অবশ্যই কি লাগবে? আরো একক লাগবে, মাত্রা লাগবে, তাই না? আমি যখনই নতুন কোনো একটা টার্মের সাথে ইউজ টু হচ্ছি বা পরিচিত হচ্ছে, এখন তো আসলে 9-10 তো আসলে অনেক নতুন নতুন টার্মের সাথে পরিচিত হইতে হয়। তো ফিজিক্সের জন্য নতুন টার্মগুলোর জন্য অবশ্যই একক আর মাত্রা এই জিনিসটা জেনে রাখলে না, জিনিসগুলো অনেক প্রেডিক্ট করা অনেক ইজি হয়ে যায় যে জিনিসটা কি হইতে পারে। আচ্ছা, একক কি? তাহলে আমরা সূত্র কি দেখলাম বলো? সূত্র দেখলাম হলো P ইকুয়াল টু W/T দেখলাম, তাই না? P ইকুয়াল টু W/T। আচ্ছা, W এর ইউনিট কি বলো? W এর ইউনিট হলো তোমার জুল, তাই না? জুল। আর T এর ইউনিট কি? T এর ইউনিট হলো সেকেন্ড। তাহলে খুব স্বাভাবিক যে P এর ইউনিট, ও আচ্ছা, এখানে এটাকে যে P দ্বারা প্রকাশ করলাম, P দ্বারা কেন প্রকাশ করলাম? কারণ P দ্বারা হলো বোঝায়, P দ্বারা কি বোঝায়? P দ্বারা বোঝায় হলো পাওয়ার, এবং এই ক্ষমতার ইংলিশ টার্ম হলো পাওয়ার। তো তোমাদের কিন্তু কিছু কিছু ইংলিশ টার্ম জানা লাগবে, এগুলো কিন্তু আমি বলে দিব, তো এগুলো একটু নোট ডাউন করিও,
কারণ এই ইংলিশ টার্মগুলো না জানলে আসলে বুঝতে পারবা না যে ক্ষমতাকে কেন পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। একটা কোশ্চেন থাকতেই পারে যে 26টা লেটার আছে, 26টা লেটারের মধ্যে এই পি কি এমন কাজ করছে যে ক্ষমতার জন্য পি কে সিলেক্ট করলাম। আসলে কিছুই করে নাই, এই ইংলিশ টার্ম থেকে পি নিয়ে আসছে। সেম ডাব্লিউ তো হলো তোমার ওই ওয়ার্ক থেকে আসছে, ওয়ার্ক থেকে ডাব্লিউ, আর টাইম থেকে টি, ওখান থেকে আসছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাহলে কি দেখলাম জুল, আর নিচে কি দেখলাম সেকেন্ড। তাহলে পাওয়ারের ইউনিট কি হবে? তাহলে একক কি হবে? খুবই সহজ, সব তো চোখের সামনেই আছে তাই না? জুলকে সেকেন্ড দিয়ে ভাগ দিয়ে দাও, একক কি হবে? একক হবে হলো জুল পার সেকেন্ড। অথবা এটাকে কি লিখতে পারি? এটাকে ডিরেক্টলি এমনিও লিখতে পারি, জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ড এর আবার একটা স্পেশাল নাম আছে। স্পেশাল নামটা কি? স্পেশাল নামটা হলো তোমার ওয়াট। এটাকে কি বলতেছে? এটাকে বলতেছে হলো ওয়াট। এটা কিন্তু খুবই মাথায় রাখিও, মানে খুবই ইম্পর্টেন্ট এটা, যে ওয়াট কি। ওয়াট কি? ওয়াট কিন্তু হলো ক্ষমতার ইউনিট, ক্ষমতার একককেই ওয়াট বলতেছে, বা জুল পার সেকেন্ড এটাকেই আমি আবার কি বলতেছি? ওয়াট দ্বারা প্রকাশ করতেছি। ওই যে নিউটনের বেলায় আমরা যেমন দেখছিলাম না, যে আমরা হলাম এফ ইকুয়াল টু এম এ কেজি এম এস ইনভার্স টু, এটাও বলতে পারি, অথবা নিউটনও বলতে পারি। তাহলে জুল পার সেকেন্ড এটাকে আমরা কি বলতেছি? ওয়াট বলতেছি। আচ্ছা, এখন মাত্রা দেখা লাগবে আমার আবার। তাহলে মাত্রা যদি দেখি, সেম এখানে কি দেখবো? পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাই না? আচ্ছা, আমি তোমাদের সবকিছু ডিরাইভ করে দেখাই, কারণ ডিরাইভ করে দেখার একটা সুবিধা আছে। সুবিধা কি? তুমি যদি কখনো ভুলে যাও, তুমি তো এমনি মুখস্থ করতে পারো ডিরেক্টলি, তাই না? আবার কি করতে পারো? একটু ডিরাইভ করেও মুখস্থ করতে পারো। সুবিধা হবে কি? তুমি যদি কখনো ভুলে গিয়ে থাকো তাহলে কি হবে? তাহলে কিন্তু তুমি সাথে সাথে আবার ডিরাইভ করে নিতে পারবা। দেখো ডাব্লিউ কি? ডাব্লিউ কিন্তু হলো আবার এফ এস, তাই না? ডাব্লিউ কি? ডাব্লিউ হলো এফ এস ডিভাইডেড বাই টি। এফ ইকুয়াল টু কি আবার? এফ ইকুয়াল টু হলো এম এ এস ডিভাইডেড বাই টি, তাই না? এখন কিন্তু আমি খুব সহজেই পাওয়ারের মাত্রাটা বের করতে পারবো। তাহলে পাওয়ারের মাত্রা কি হবে? দেখো এম, এম এর জন্য কি? এম। এ, এ কি? ত্বরণ, তাই না? ত্বরণের জন্য মাত্রা কি? এল টি মাইনাস টু। এস, এস কি? ডিস্টেন্স, ডিস্টেন্সের জন্য মাত্রা কি? এল। টি, টি এর জন্য মাত্রা কি? ডিভাইডেড বাই টি। এটাই তো, তাই না? এটাই যদি হয়ে থাকে, এখন জিনিসটাকে জাস্ট খালি লিখে ফেলো, তাহলেই তো হয়ে যাচ্ছে। কি লিখতে পারি? দেখো এম, এম একটাই আছে, এম থাকলো, এল, আর এখানে আরেকটা এল আছে, তাহলে দুইটা মিলে এল স্কোয়ার হয়ে গেল। টি টু দি পাওয়ার মাইনাস টু, আবার টি একটা নিচে আছে, তাহলে কি হবে? টি মাইনাস থ্রি হয়ে যাবে, তাই না? এটা হলো তোমার পাওয়ারের মাত্রা। বুঝতে পারছি? এবং মাত্রা কি করতে হয়? মাত্রা কিন্তু অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই। আচ্ছা, তাহলে পাওয়ার আর মাত্রা আর ইউনিট দুইটা কিন্তু আমরা দেখলাম, তাই না? এটা হলো পাওয়ারের মাত্রা, এটা হলো পাওয়ারের ইউনিট। এখন তোমাদের জন্য যদি একটা কোশ্চেন করি, দেখি কোশ্চেন আছে কিনা। কোশ্চেন নাই। আচ্ছা দেখো, এখন যদি আমি বলি যে 5 ওয়াট বলতে কি বোঝায়, এটা কি বলতে পারবা? 5 ওয়াট বলতে কি বোঝায়? আচ্ছা দেখি, নতুন স্লাইড নেই। এখানে মনে করো একটা কোশ্চেন রাখলাম যে সাপোজ 5 ওয়াট বলতে কি বুঝো? বলতে পারবা 5 ওয়াট বলতে কি বুঝো? দেখো 5 ওয়াট মানে কি? 5 ওয়াট এটা মানে হলো বেসিক্যালি 5 জুল পার সেকেন্ড, তাই না? কারণ জুল পার সেকেন্ড কি তো 5 ওয়াট বলতেছে। তো 5 জুল পার সেকেন্ড বলতে কি বোঝাচ্ছে? এখানে দেখো, এখান থেকে ডিরেক্টলি বোঝা যাচ্ছে 5 জুল পার সেকেন্ড মানে কি। পার সেকেন্ড মানে কি? এক সেকেন্ডে। 5 জুল মানে কি? কাজ, তাই না? তাহলে এটা দ্বারা কি বোঝাবে? এটা দ্বারা বোঝাবে হলো যে এক সেকেন্ডে, এক সেকেন্ডে 5 জুল কাজ
সম্পাদিত হয়, সম্পাদিত হয়। 1 সেকেন্ডে 5 জুল কাজ সম্পাদিত হয়, এটাই বোঝাচ্ছে হলো 5 জুল পার সেকেন্ড, পার সেকেন্ডে 5 জুল, এটাকে বলতেছে হলো 5 ওয়াট। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হলো 1 হর্স পাওয়ার। 1 এইচপি ইকুয়াল টু হোয়াট? 1 এইচপি ইকুয়াল টু হোয়াট, এটা বলতে পারবা? 1 এইচপি ইকুয়াল টু হোয়াট, বলো দেখি। কেউ যদি আগে থেকে জেনে থাকো তাহলে একটু বলো দেখি যে 1 এইচপি মানে কি, বলতে পারবা? নাম হয়তো মানে শুনছো যে হর্স পাওয়ার, বা হলো তোমার বাংলায় বলে অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা কি বলতে পারবা? আচ্ছা, লিখে দিই তোমাদের জন্য তাহলে। এটাকে কি বলতেছে? এটাকে বলতেছে হলো অশ্ব ক্ষমতা। এটাকে এইচপি দ্বারা কেন লিখতেছি? কারণ এটা আসছে হলো তোমার এই যে হর্স পাওয়ার থেকে। এটা আসছে কই থেকে? অশ্ব মানে তো ঘোড়া, তাই না? এটা তো জানো, হর্স পাওয়ার। আর এই হর্স পাওয়ারের এইচ আর পি, এটাকে নিয়ে বলতেছে হলো এটা এইচ পি। এখন বলো যে 1 হর্স পাওয়ার ইকুয়াল টু হোয়াট? হর্স পাওয়ার যে ক্ষমতার ইউনিট, এটাকে কি বুঝতে পারছো বলো? কারণ হর্স পাওয়ার যদি ক্ষমতার ইউনিট না হইতো আমি নিশ্চয়ই সেটা এখানে আলোচনা করতাম না, তাই না? যেহেতু ক্ষমতা টপিক নিয়েই পড়তেছি আমরা, সুতরাং অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে হর্স পাওয়ারটা আসলে ক্ষমতারই ইউনিট। তাহলে অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। এখন দেখি 1 হর্স পাওয়ার এটা ইকুয়াল টু কত? তাহলে এটা হলো তোমার 746 ওয়াট। 746 ওয়াট। 746 ওয়াট মানে কি? এটা আশা করি তোমরা এখন বলতে পারবা, কারণ আমরা একটু আগে দেখে আসছি 5 ওয়াট বলতে কি বোঝায়। 1 সেকেন্ডে 5 জুল কাজ সম্পাদিত করলে তাকে আমরা 5 ওয়াট বলতেছি, তাই না? তাহলে 746 ওয়াট বলতে কি বোঝাবে? 1 সেকেন্ডে যদি তুমি 746 জুল কাজ করতে পারো তাকে 746 ওয়াট বলবে, এবং এই 746 ওয়াটকে 1 হর্স পাওয়ার বলবে, 1 হর্স পাওয়ার বলবে। তাহলে তোমাদের জন্য একটা কাজ, বাড়ির কাজ, ঠিক আছে? তাহলে বাড়ির কাজটা কি? এইচডব্লিউ এটা বলবা তোমরা, যে কোশ্চেনটা হলো তোমার 1536 কিলোওয়াট ইকুয়াল টু কত হর্স পাওয়ার, বলতে পারবা? এটা করিও তোমরা, এবং কমেন্ট বক্সে এটার অ্যান্সার দিয়ে দিও, অথবা ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারো, অথবা আপনি গ্রুপেও স্ক্রিনশট তুলে দিয়ে দিতে পারো। তাহলে আমরা বলে দিব যে তোমারটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে। বুঝতে পারছো? তাহলে একটু হিন্টস দেই, কিলোওয়াট বলতে কি বোঝায়? ওয়াট বলতে যেমন মনে করো 1 গ্রাম, আর কিলোগ্রাম মানে কি 1000 টাইমস, তাই না? তাহলে এটা হলো 1536 ইন্টু 1000 ওয়াট। ঠিক আছে, জাস্ট এতটুকু তোমাদেরকে হিন্টস দিয়ে দিলাম। আচ্ছা, ফাইনালি আমরা একটু ম্যাথ শুরু করব, এতক্ষণ পর আমরা ম্যাথ শুরু করব। তাহলে ম্যাথ শুরু করি। কি বলছে? রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্ষমতা 1000 MW। এম বলতে কি বোঝায়? এটা একটু পয়েন্ট টু বি নোটেড, তাই না? এই এম দ্বারা বোঝায় হলো মেগা। এটা তোমরা নিশ্চয়ই ফার্স্ট চ্যাপ্টারে পড়ছো। বড় হাতের এম দ্বারা মেগা বোঝায়, আর ছোট হাতের এম দ্বারা কি বোঝায়? ছোট হাতের এম দ্বারা মিলি বোঝায়, তাই না? এগুলো জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এটা কি বোঝাচ্ছে? 1000 মেগাওয়াট বলতে কি বোঝায়? ওই সেম আর কি, মানে আগে তোমাকে 5 ওয়াট বলছিলাম, এখন বলছে যে 1000 মেগাওয়াট, রূপপুর পারমাণবিক কেন্দ্রের ক্ষমতা 1000 মেগাওয়াট বলতে কি বোঝায়। তাহলে তোমাকে বেসিক্যালি বলতে হবে যে এখানে 1 সেকেন্ডে কতটুকু কাজ উৎপন্ন হয় বা কতটুকু কাজ সম্পাদিত হয়। তাহলে তার জন্য তোমাকে কি করতে হবে? তার জন্য তোমাকে জানতে হবে যে এই 1000 মেগাওয়াটটা জুলে কত হবে। তুমি যদি জুলে কনভার্ট করতে না পারো তাহলে কিন্তু তুমি এটাকে বলতে পারবা না যে 1 সেকেন্ডে কতটুকু জুল উৎপন্ন হবে। তাহলে এই জিনিসটাকে আমরা লিখি, দেখো সাদা দিয়ে লিখি। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হলো 1000 মেগাওয়াট, তাই না? 1000 মেগাওয়াট মানে কি? 1000 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট, তাই না?
কারণ 1 মেগা মানে কি, 1 মেগা মানে 10⁶, এটা তো তোমরা জানো তাই না? না জানলেও এখন জেনে নাও যে 1 মেগা মানে 10⁶, মেগা মানে 10⁶ দিয়ে গুণ। তাহলে এটা কত হচ্ছে বেসিক্যালি, এখানে তো 10⁶ আছেই, আর এখানে তাহলে হয়ে যাবে হলো আরো 3টা গুণ হবে, তাহলে 10⁹ ওয়াট। তাহলে 10⁹ ওয়াট। আচ্ছা 10⁹ ওয়াট মানে কি আবার, 10⁹ ওয়াট মানে হলো 10⁹ জুল পার সেকেন্ড। তাহলে কি বোঝাচ্ছে, বোঝায় হলো 1 সেকেন্ডে 10⁹ জুল কাজ সম্পাদিত হয় এর রূপপুর পারমাণবিক কেন্দ্রে। বা কাজ সম্পাদিত হওয়া মানে কি, শক্তি উৎপন্ন হওয়া। যেহেতু আমরা জানি পারমাণবিক কেন্দ্রে শক্তি উৎপন্ন হবে, তাহলে তুমি এভাবে বলতে পারো যে 1 সেকেন্ডে 10⁹ জুল শক্তি উৎপন্ন হয় এর রূপপুর পারমাণবিক কেন্দ্রে। বুঝতে পারছো? এটা দ্বারাই বোঝাচ্ছে হলো 1000 মেগাওয়াট। বুঝতে পারছি তাহলে? আচ্ছা পরের মেথে চলে যাই। কি বলছে, 5 কেজি ভরের একটি মেয়ে 10 সেকেন্ডে সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠেছে, সে কতটুকু কাজ করেছে, তার ক্ষমতা কত? প্রথমে তোমার কি বের করতে হবে, কাজ বের করতে হবে, তাই না? তোমার ফার্স্ট কোশ্চেন কিন্তু কতটুকু কাজ করেছে। তাহলে তোমরা আগেই পড়ে আসছো যে যখন হাইটে উৎপন্ন হয়, যখন হাইটে উঠে, আমি এগুলো জিনিস খুব ভালো মতো কাজ টপিকটাতে আলোচনা করছি। যদি না পড়ে থাকো তাহলে দয়া করে ইউটিউবে ভিডিও আছে, দেখে নিও, আমার প্লেলিস্টেই আছে। আচ্ছা তাহলে দেখো কতটুকু কাজ করেছে। যেহেতু এখানে উপরে উঠতেছে, উপরে ওঠার বেলায় আমরা কাজের ক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে যে সূত্রটা ব্যবহার করি সেটা হলো W = mgh, তাই না? তাহলে এখানে m কত, m হলো তোমার 50 কেজি, m = হলো 50 কেজি। g এর ভ্যালু কত, g কে কি বলে, অভিকর্ষ ত্বরণ বলে, তাই না? এটাও কিন্তু আমরা খুব আলোচনা করছি। 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউনিট কিসের সমান, ত্বরণের সমান, তাই না? mgh কত, h বলে দিছে। 50 কেজি ভরের একটি মেয়ে, h হলো 5 মিটার। তাহলে এখন তুমি সেগুলো এখানে বসাও, কত হবে, 50 × 9.81 × 5 জুল। তাহলে আমি একটু ক্যালকুলেটরে করে ফেলি এটা। 50, আচ্ছা 50 × 9.81 × 5, তাহলে 2452.5 জুল। 2452.5 জুল। এটা কি, এটা হলো কাজ। এখন আসবে ক্ষমতা। ক্ষমতা সূত্র কি, ক্ষমতা সূত্র আমরা জানি, পি, পি দ্বারা পাওয়ার বোঝায়, এটা দ্বারা কি বোঝায়, W/T, তাই না? তাহলে এখানে তো আমার ছিলই, টাইম দেওয়া ছিল, কতক্ষণে উঠছে, 10 সেকেন্ডে উঠছে, তাই না? তাহলে টি কত, টি হলো 10 সেকেন্ড গিভেন, তাই না? টি যদি 10 সেকেন্ড হয় তাহলে আমি W এর অ্যামাউন্ট কত পাইলাম, মাত্রই W এর অ্যামাউন্ট আমি পাইলাম 2452.5 না। তাহলে হলো 2452.5 ডিভাইডেড বাই 10 জুল পার সেকেন্ড অথবা ওয়াট, ডিরেক্টলি লিখতে পারি। ইউনিট কিন্তু লিখবা, ইউনিট না লিখলে কিন্তু তোমার টিচার মার্ক কাটলে, মানে ইউনিট লেখো নাই কেন, এটার জন্য যদি মার্ক কাটে তুমি কিন্তু কোনো কিছু বলতে পারবে না আর। তাহলে এটা কত হবে, 245.25 ওয়াট। বুঝতে পারছি? তাহলে এটাই হলো তোমার ফাইনালি অ্যান্সার, এখানে লিখে দিতে পারো, এটাই হলো তোমার অ্যান্সার। আচ্ছা তাহলে এটা সলভ হইলো, পরে দেখি পরে। আচ্ছা ক্ষমতার উপরে আরো কয়েকটা ম্যাথ আছে, সেটা আমি এই কর্মদক্ষতা কনসেপ্টের পরে রাখছি। আচ্ছা কর্মদক্ষতা, কর্মদক্ষতা কি, দেখো আমি কিন্তু বারবার করে বলতেছিলাম যে আমরা শক্তি তৈরি করতে পারি না, ধ্বংস করতে পারি না, খুব ভালো কথা, কিন্তু শক্তি যখন রূপান্তর করি, কিছু পরিমাণ শক্তি আমাদের সিস্টেমের বাইরে আমরা ইউজ করতে পারবো না, এরকম একটা জায়গায় চলে যায়। কিরকম দেখো, সাপোজ মনে করো যে একটা ইঞ্জিন ঘোরাচ্ছ তুমি, ইঞ্জিনটা সাপোজ মনে করো পানি তোলার ইঞ্জিন, মানে তুমি মাটির নিচ থেকে পানি তুলতেছো, তো সেখানে মনে করো সেই ইঞ্জিনের গায়ে লেখা যে তোমার 770 ওয়াট লেখা, 770 ওয়াট, তার মানে কি হবে, সে 1 সেকেন্ডে 770 জুল কাজ করবে, তাই না? বাট দেখা যাচ্ছে তুমি আউটপুট পাচ্ছ, মানে তুমি আসলে পাচ্ছ 770 জুল না, তার থেকে কম পাচ্ছ, সাপোজ তুমি 670 জুল পাচ্ছ, তাহলে মাঝখানে 100 জুল কাজ বা মাঝখানে 100 জুল শক্তি কোথায় গেল? এটা বেসিক্যালি, এটাকে আমরা বলি যে এটা আসলে
শক্তিটা ধ্বংস হয়ে যায় না ঠিক, কিন্তু এমন একটা শক্তিতে কনভার্ট হয় যেটা আমি ইউজ করতে পারবো না। কিরকম? যেমন শব্দ শক্তি উৎপন্ন হবে, তাপ শক্তি উৎপন্ন হবে, এগুলা কিন্তু আমরা ইউজ করতে পারি না। বুঝতে পারছো? এগুলা কিছুটা বলতে পারো যেগুলা ওয়েস্ট, ওয়েস্ট হয়ে যায়, ধ্বংস হয় না বাট ওয়েস্ট হয়ে যায়। এই ওয়েস্ট হয়ে যাওয়া কতটুকু হচ্ছে, বা একটা ইঞ্জিন আমার কত ভালো, কত এফিশিয়েন্ট, যেটা যত কম শক্তি নষ্ট করবে, ওয়েস্ট যত কম হবে, সেই ইঞ্জিনটা তত ভালো হবে, তাই না? খুব স্বাভাবিক। তাহলে এই যে আমি বুঝবো কেমনে? আমার তো এত কিছু এক্সপ্লেন করার দরকার নেই। আমার মোটরের গায়ে কি এত কিছু লেখা থাকবে? এত কিছু তো লেখা থাকবে না। তো সেখানে তোমার একটা টার্ম আনা হলো, সেটা হলো কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। কর্মদক্ষতা কি? যে সে তোমার কতটুকু ভালো কাজ করতে পারতেছে, এটাকে বলতেছে হলো কর্মদক্ষতা। বুঝতে পারছি? এই কর্মদক্ষতার সূত্র কি? কর্মদক্ষতার সূত্র হলো কাজের পরিমাণ ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি। মানে তোমার কতটুকু কাজ করতেছে আর তুমি কতটুকু কাজ দিছো, মানে কতটুকু কাজ তার মধ্যে দেওয়া হয়েছে এবং কতটুকু কাজ পাইছো, এদের যে অনুপাত, তার শতকরা পরিমাণকে আমরা বলতেছি হলো কর্মদক্ষতা। এটাকে আমি আরো খুবই শর্টলি বলতে পারি যে তুমি কতটুকু আউটপুট পাচ্ছ এবং কতটুকু ইনপুট দেওয়া হয়েছে, এর যে রেশিও, কতটুকু ইনপুট দেওয়া হয়েছে এর রেশিওটাকেই বলতেছে হলো তোমার কর্মদক্ষতা। বুঝতে পারছি? মানে তুমি কতটুকু পাচ্ছ ডিভাইডেড বাই কতটুকু দিছো, এটাকে বলতেছে হলো কর্মদক্ষতা, আর কিছু না। এখন এই কাজের পরিমাণ বা আউটপুট যেটাই বলো, এর তো তোমার ভ্যালু লাগবে, তাই না? এর ভ্যালুটা আসলে কিভাবে পাবা? কোন কালার ইউজ করা যায়? এই কালার। আচ্ছা, এই ভ্যালুটা কিভাবে পাবা? তাহলে দেখো, এখানে লিখি কাজের পরিমাণ অথবা তোমার আউটপুট, যেটা আউটপুট, এটাকে কি লিখতে পারি? এটাকে লিখবো হলো তোমার ওই যে বললাম যে কতটুকু ক্ষয় হয়ে যাচ্ছে সেই অ্যামাউন্টটা জানা লাগবে। তাহলে এটা ইকুয়াল টু কি হবে? এটা হবে হলো তোমার প্রদত্ত শক্তি মাইনাস ক্ষয়কৃত শক্তি, মানে কতটুকু ক্ষয় হয়ে যাচ্ছে, বা ওয়েস্ট বলতে পারো আর কি, ক্ষয়কৃত শক্তি। তাহলে কতটুকু ক্ষয় হয়ে যাচ্ছে এটাকে যদি তুমি বের করতে পারো, সেটাকে টোটাল শক্তি থেকে বিয়োগ দিয়ে দাও, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা হলো তোমার তুমি কতটুকু কাজের পরিমাণ হচ্ছে। বা এটাকে তুমি আবার আরেকটা টার্ম দিয়ে বলতে পারো, এটাকে কিন্তু তোমার হলো লব্য শক্তিও বলবে। এটাকে কি বলবে? এটাকে হলো তোমার লাভ, এটাকে হলো তোমার লব্য শক্তিও বলবে। মানে তুমি কতটুকু আসলে লাভ করতেছো, লাভ বলতে ওই লাভ লস না, মানে কতটুকু পাচ্ছ আর কি, গেইন করতেছো কতটুকু, এটাকে হলো বলতেছে। এটা হলো লব্য শক্তিও বলতে পারো, সবকিছুই বলতে পারো। কাজের পরিমাণ, আউটপুট, লব্য শক্তি, সেটা কি হবে? প্রদত্ত শক্তি মাইনাস কতটুকু ক্ষয় হয়ে যাচ্ছে, সেটা যদি করতে পারো তাহলে তুমি কিন্তু তোমার এই টার্মটা পেয়ে যাবা। এই কাজের পরিমাণ এবং প্রদত্ত শক্তি, তাদের যে রেশিও, সেটাকে শতকরা করতে হবে, কিন্তু ভাগ করে আবার 100 দিয়ে গুণ করতে হবে, তারপর পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, কারণ এটা সবসময় পার্সেন্টেজে প্রকাশ করা হয়। তাহলে আশা করি বুঝতে পারছো কর্মদক্ষতা কি। এখন কর্মদক্ষতা যদি তোমাকে সংজ্ঞা জিজ্ঞেস করা হয়, সংজ্ঞা আশা করি পারবা। এখন সংজ্ঞা বেসিক্যালি সূত্রটাকেই বাংলা কথায় লিখতে হবে, যে কাজের পরিমাণ এবং প্রদত্ত শক্তির অনুপাতের শতকরা প্রকাশকে কর্মদক্ষতা বলে। এটাই কর্মদক্ষতা। কর্মদক্ষতার নতুন করে কোনো ডেফিনেশন দেওয়ার বা সংজ্ঞা বানানোর কোনো দরকার নাই, সূত্রটা মনে রাখলে এখান থেকেই বলে দিতে পারবা। বুঝতে পারছি? আচ্ছা, এখন একটা কোশ্চেন রাখছি, এটা কে বলতে পারবা? দেখি, যে বলতে পারবা সে অনেক বেশি চালাক। যে কর্মদক্ষতার ইউনিট কি বলো? আমি সবসময় বলছি না যে এটা নতুন কোনো টার্ম আসলেই তার ইউনিট এবং ডাইমেনশন, একক এবং মাত্রা, এই জিনিসগুলো চেক করতে হবে। তাহলে আমাকে বলো যে কর্মদক্ষতার একক কি? মাত্রা পরে, একক কি বলো? আচ্ছা, যে তোমরা যারা চিন্তা ভাবনা করতেছো যে কি, আসলে এর কোনো একক নাই, এর একক নাই। তাহলে এখন তুমি বলতে পারো যে ভাই জিজ্ঞেস করলেন কেন, তাহলে একক নাই তো? কারণ এই যে এটাই তো আসলে ব্রেন টিজিং, তাই না? যে দেখি তোমরা আসলে কতটুকু জিনিসগুলোকে বুঝে বুঝে পড়তেছো। কেন একক নাই? কারণ এটা বেসিক্যালি একটা অনুপাত। যেগুলো জিনিস অনুপাত থাকে সেগুলোর কিন্তু কখনোই কোনো ইয়া থাকে না, একক থাকে না। কেন? দেখো কর্মদক্ষতা কি, কর্মদক্ষতা
কর্মদক্ষতা হলো উপরে কি, উপরে হলো লভ্য শক্তি, তাই না? উপরে হলো লভ্য শক্তি, আর নিচে কি, নিচে হলো তোমার, আচ্ছা নিচে হলো তোমার প্রদত্ত শক্তি, তাই না? আমি তো ঠিকই লিখতেছি, প্রদত্ত শক্তি। তাহলে লভ্য শক্তির ইউনিট কি বলো? লভ্য শক্তির ইউনিটও কিন্তু জুল, প্রদত্ত শক্তির ইউনিট কি, জুল। তাহলে দুটো তো আলটিমেটলি তুমি কাটিয়ে দিতে পারবা, তো দুটো যদি কেটে দাও তাহলে কি হবে, 9 ইউনিট। কেন 9 ইউনিট? কেন? যদি সিম্পলি বলো যে একক নাই, কেন নাই? কারণ এরা অনুপাত, কারণ দুটি একই রাশির অনুপাত, দুটি একই রাশির অনুপাত। বুঝতে পারছি? তাহলে কেন কর্মদক্ষতার একক নাই, এটা কিন্তু আমি এক্সপ্লেন করলাম। এখন দেখো তোমাদের জন্য ম্যাথ রাখছি। 1000 ওয়াট এর একটি মোটর ব্যবহার করে 15 সেকেন্ডে একটি 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো। শক্তির অপচয় কত, কর্মদক্ষতা কত? আচ্ছা, তাহলে এখন তোমাকে ফার্স্টে বের করতে হবে যে তুমি একে কতটুকু শক্তি দিছো এবং কতটুকু শক্তি পাইছো, তাই না? তাহলে তোমার শক্তির অপচয় কত হবে বের করতে পারবা এবং কর্মদক্ষতাও বের করতে পারবা। তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে। এখানে দেখো ফার্স্টে দেওয়া আছে পাওয়ার। এই পাওয়ারটা হলো তোমার রেট করা আছে, গায়ে লেখা আছে। গায়ে যেটা লেখা থাকে সেটাকে বলে হলো রেটেড পাওয়ার। বুঝতে পারছো? মানে গায়ে যেটা লেখা থাকবে। তাহলে এটা কি, এটা হলো তোমার রেটেড পাওয়ার। সেটা কত, 5000 ওয়াট। এটা এখানে লিখে রাখি। পি কত, সরি 5000 না, 1000 ওয়াট, 1000 ওয়াট। এবং সেটা তুমি কতক্ষণ চালাইছো, কিন্তু 15 সেকেন্ড, তাই না? তাহলে টি কত, টি হলো তোমার 15 সেকেন্ড। এখন আমরা পি এর সূত্র কি পড়ছি, আমার কিন্তু এখন এখান থেকে কাজের মানে কাজ কতটুকু বা কতটুকু তুমি শক্তি দিচ্ছ, প্রদত্ত শক্তি কত সেটা বের করতে হবে। তাহলে আমরা কি পড়ছি আগে বলো, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি পড়ছি। তাহলে এখান থেকে কি আসবে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি আসবে না? মানে যদি আমার পাওয়ার দেওয়া থাকে এবং যদি আমি সেখান থেকে শক্তি বের করতে চাই তাহলে কি করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু পিটি করতে হবে। বুঝতে পারছো? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু যদি পিটি করি তাহলে আমি কতটুকু শক্তি দিচ্ছি সেটা পেয়ে যাব, কারণ এটা কিন্তু তার গায়ে লেখা। বুঝতে পারছো? এটা যেহেতু তার গায়ে লেখা, সুতরাং এই শক্তিটা কিন্তু তোমার মোটরটা নিবেই। মানে তোমার মোটরটা কি করবে, মোটরটা তো শক্তি দিয়ে চলবে, তাই না? ইলেকট্রিক শক্তি বা তড়িৎ শক্তি দিয়ে চলবে। এই মোটরটা কিন্তু এতটুকু শক্তি নিবেই, মাস্ট। এখন সে দিবে কতটুকু সেটা তার পরের ব্যাপার, বাট আমরা আগে দেখি সে নিচ্ছে কতটুকু। বুঝতে পারছো? যেহেতু তার গায়ে লেখা যেটা, তাহলে গায়ে লেখা রেটেড পাওয়ার 1000 ওয়াট, ডাব্লিউ ইকুয়াল টু পিটি। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, ডাব্লিউ এর ভ্যালু বের করতে পারি। পি এর ভ্যালু কত, 1000 ইন্টু 15, ডাব্লিউ এর ইউনিট তো, তাহলে জুল হবে। তাহলে কত হচ্ছে, 15000 জুল হচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি কতটুকু প্রদত্ত শক্তি দিলাম, মানে কতটুকু শক্তি দিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবং এটা কি হবে বলো দেখি, এই ডাব্লিউটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রদত্ত শক্তি হবে, মানে কতটুকু শক্তি আমি দিচ্ছি, কারণ এটা গায়ে লেখা। আমি কিন্তু বারবার করে বলতেছি যে যেহেতু গায়ে লেখা বা রেটেড পাওয়ার এটা, সুতরাং এটা কিন্তু আমরা শক্তি দিচ্ছি। এখন আমরা দেখবো যে কতটুকু শক্তি পাচ্ছি। বুঝতে পারছো? কতটুকু শক্তি পাচ্ছি, এই যে 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার হাইটে তুলছে, তাই না? তাহলে এবার দেখি লভ্য শক্তি কতটুকু। এবার হলো লভ্য শক্তি। তাহলে এখানে কিছু জিনিস বোঝা লাগবে যে আমার কোনটা প্রদত্ত শক্তি এবং কোনটা লভ্য শক্তি, এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা খুবই জরুরি, তাই না?
যে জিনিসটা ওয়ার্ক হচ্ছে, যেটা তুমি চোখে দেখতে পাচ্ছ এটা হচ্ছে, এই যে এটা যে নিচে এতটুকু এটা তুমি দেখতে পাচ্ছ, এটা তুমি দেখতে পাচ্ছ না, এই জিনিসটা হবে তোমার প্রদত্ত শক্তি। আর যেটা তোমার চোখের সামনে হইছে, এই যে 10 কেজি ভারের বস্তুটাকে 10 মিটার উপরে তুলছে, এটা তোমার চোখের সামনে, তাই না? এটাকে বলতেছে হলো তোমার লব্য শক্তি। তাহলে এক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু হবে ডাব্লিউ লব্য শক্তি, তো তাহলে ডাব্লিউ জি দিয়ে দিই, কারণ ডাব্লিউ গেইন বলে আর কি এটাকে। তাহলে এটা কত হবে? সেম তোমার হলো যখন উপরে তোলা হয় বস্তুকে তখন কি করতে হয়, আচ্ছা এখানে লিখি, তোমার ডাব্লিউ সূত্র কি হয়? mgh হয়, তাই না? তাহলে এম এর জন্য কি আসবে? এম হলো 10 কেজি দেওয়া আছে, এম 10 কেজি, জি এর ভ্যালু হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ এর ভ্যালু কত দেওয়া আছে? 10 মিটার, তাই না? 10 মিটার। তাহলে ডাব্লিউ জি এর ভ্যালু কত আসবে? এম জি এইচ ভ্যালু লিখি, ভ্যালু আসবে হলো 10 ইন্টু 9.81 ইন্টু এইচ এর ভ্যালু কত? 10 ইউনিট কি হবে? জুল। তাহলে 100 তার বুঝাই যাচ্ছে এটা হবে কত? 981 জুল, তাই না? কিভাবে করলাম মুখে মুখে বলো দেখি? যারা ক্যালকুলেটর চাপা শুরু করছো তারা কিন্তু একটু মাথা খাটাও আগে, যে দেখো মুখে মুখে করা যায় কিনা। 10 আর 10 100, 100 এর সাথে যদি এটা গুণ করে দাও, পয়েন্টের পরে যেহেতু দুইটা নাম্বার আছে, তাই দুটো নাম্বার সরে যাবে, 981 জুল, তাই না? তাহলে এখন প্রদত্ত শক্তি পেয়ে গেছে, লব্য শক্তি পেয়ে গেছে। তাহলে এখন আমার কি লাগবে? কর্মদক্ষতা। আচ্ছা ফার্স্টে লাগবে শক্তির অপচয়, তাই না? শক্তির অপচয় কত হবে তাহলে? শক্তির অপচয় অবশ্যই হবে, এখানে লিখি, শক্তি আচ্ছা আরে ধরো লেখাটা একটু ভালো করতে চাচ্ছি। শক্তির অপচয় কত হবে? শক্তির অপচয় ইকুয়াল টু হবে, তুমি দিছো একটা পাইছো একটা, তাইলে মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাই কি তোমার হারাই গেছে না, অপচয় হয়ে গেছে না? তাহলে শক্তির অপচয় হবে হলো তোমার প্রদত্ত শক্তি মাইনাস লভ্য শক্তি। এই স্মার্ট বোর্ডের লেখা একটু ঝামেলা কর, বুঝতে পারছো? আমার লেখা কিন্তু এত খারাপ না আসলে। প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি কত? 15,000 জুল, 15,000 জুল। আচ্ছা পরবর্তীতে একবারে জুল লিখবো, সমস্যা নাই, সরি। এখানে দেখো, আচ্ছা এত কম তাই বলে? সব ঠিকঠাক আছে না? 10 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তোলা হলো, 10 ইন্টু 10 ইন্টু 9.81 100 981 জুল, সব ঠিকঠাকই আছে। 1000 ওয়াট 15 সেকেন্ড, 15,000 ওয়াট, সব ঠিকই আছে। তাই বলে এখানে তো অপচয় অনেক বেশি আসলে। 15,000 মাইনাস 981 জুল, তাহলে দেখো এখানে কত আসতেছে? 15,000 মাইনাস 981, তাহলে 14,019 জুল। কত আসলো? 14,019 জুল। বুঝতে পারছো? এটা হলো শক্তির অপচয়, এতটুকু শক্তি তোমার হারাই গেছে। তাহলে এখন ফাইনালি আসবে কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা তাহলে বুঝাই যাচ্ছে এখানে কিন্তু কর্মদক্ষতা অনেক কম হবে। হ্যাঁ বারবার ভ্যালুগুলা দেখতেছি, আসলে ভ্যালুগুলা ঠিকঠাক আছে তো নাকি? আচ্ছা তাহলে এখন দেখো কর্মদক্ষতা যদি বের করি, তাহলে এখানে দেখি কর্মদক্ষতা, দক্ষতা ইকুয়াল টু কি জানি আমরা? লব্য শক্তি, লব্য শক্তি ডিভাইডেড বাই, এটা খুবই বাজে, লব্য শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। তাহলে এখন ভ্যালু বসাই, ভ্যালু বসাইলেই তো ম্যাথ শেষ, তাই না?
লব্য শক্তি কত আসছে? 981 জুল ছিল, তাই না? 981 জুল ডিভাইডেড বাই 15,000 ইন্টু 100%। এটার এফিসিয়েন্সি আসলে অনেক কম হবে, বুঝাই যাচ্ছে। 981 ডিভাইড বাই 15,000, তো এটা মাত্র 6.54%। যেটা আসছে সেটাই, যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালু দিয়েই করো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে কর্মদক্ষতা বের করলাম। এই ম্যাথটা আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে তুমি দেখো যে তুমি কতটুকু শক্তি দিচ্ছ, প্রদত্ত শক্তি কতটুকু। যেটা দেওয়া থাকবে গায়ে, যেটা লেখা থাকবে সেটা তো রেটেড পাওয়ার, ওখান থেকে তুমি প্রদত্ত শক্তি বের করবা। তারপর কতটুকু কাজ তোমার চোখের সামনে হয়েছে সেখান থেকে তুমি লব্য শক্তি বের করবা। তারপর প্রদত্ত শক্তি থেকে যে লব্য শক্তি বিয়োগ করো, তাহলে কিন্তু তুমি কতটুকু শক্তি অপচয় হচ্ছে সেটাও পেয়ে যাবা। আর তারপর কর্মদক্ষতার যে সূত্র আছে সেই সূত্রের মধ্যে লব্য শক্তির প্রদত্ত শক্তির ভ্যালু বসাই দিলেই তো তুমি অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। খুব একটা টাফ ছিল না ম্যাথটা। আচ্ছা, এখন দেখো এই জিনিসটা হয়তো বা অনেকে নাও বুঝতে পারো, সেজন্য আমি এটা এখানে নিয়ে আসছি যে প্রত্যেকটি ধাপে 10% শক্তি অপচয় হলে চার ধাপে কত কর্মদক্ষতা। প্রতি ধাপে 90% অপচয় হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে কত এটা বলতে পারবা? 10% যদি অপচয় হয় তাহলে বাকি কাজটুকু তো তোমার কাজ হচ্ছে, তাই না? বাকি কাজটুকু কত? 10% অপচয়, তাহলে বাকি কাজটা অবশ্যই 90% হবে না? অবশ্যই 90% হবে। আর 90%কে আমরা কিভাবে লিখতে পারি আবার? 90%কে কিন্তু আমরা লিখতে পারি 0.9, তাই না? 90%, এটা মানে কি? এটা মানে হলো বেসিক্যালি 90/100, তাই না? ইকুয়াল টু কত? 0.9। তাহলে প্রথম ধাপে কতটুকু কাজ হচ্ছে তোমার? প্রথম ধাপে কাজ হচ্ছে হলো 0.9, তাই না? সেকেন্ড ধাপে কি হবে? সেকেন্ড ধাপে এই 0.9 এর আবার 90% হবে। এই জিনিসটা কিন্তু বুঝো। তোমার ফার্স্ট ধাপে 90% হয়ে গেছে, 90% কাজ হয়েছে। সেকেন্ড ধাপে এই 90% এর আবার 90% কাজ হবে। এই যে 90% কাজ হয়েছে, এই 90% এর আবার 90% হবে। এটা 90% এর আবার 90% হবে, এই যে ইন্টু 0.9, এতটুকু কাজ হবে। থার্ড ধাপে এই কাজটার আবার 90% কাজ হবে। তার মানে এই দুইটা ধাপের যতটুকু কাজ বাকি আছে সেটার আবার 90% কাজ হবে। ফোর্থ ধাপে এই তিনটা মিলে যতটুকু কাজ হয়েছে সেই কাজের 90% হবে। বুঝতে পারছো? সেই জন্য কিন্তু এগুলো প্রতিটাই গুণ হবে। মানে তোমার এখানে যে কাজ হয়েছে সেই কাজেরই আবার 90%, সেই জন্য ইন্টু 0.9, এই কাজেরই আবার 0.9, এই কাজেরই আবার 0.9। তাহলে তুমি ফাইনালি চারটা ধাপে কত কর্মদক্ষতা হবে বা কতটুকু এনার্জি বাকি থাকতেছে সেটা কিন্তু তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো? আচ্ছা, এটাকে একটু বড় করে লিখি, 0.9। বুঝতে পারছো? তাহলে এখন তুমি গুণ করে দেখো কত হয়। 0.9 টু দি পাওয়ার 4 দিলেই হয়ে যাবে। 0.9 টু দি পাওয়ার 4 কত হচ্ছে? 0.6561, তাই না? 0.6561। এটাকে যদি আবার পার্সেন্টেজে নিতে চাও কি করবা? 0.6561 ইন্টু 100%, তাহলে কত আসবে? 65.61% আসবে। 65.61%, এটাই অ্যান্সার। তাহলে চারটা ধাপে কতটুকু কর্মদক্ষতা হচ্ছে? 65.61% হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কারণ প্রতিটা ধাপেই 10% করে অপচয় হচ্ছে, প্রতিটা ধাপেই হচ্ছে, এবং যতটুকু বাকি থাকতেছে তার মধ্যে 90% কাজ হচ্ছে। আচ্ছা, এটা লেখাটা খুবই জঘন্য হয়েছে, এটা একটু ঠিক করে দিই। 65.61%, বুঝতে পারছি তাহলে? আচ্ছা, এখন নর্মালি দেখা যায় যে কারখানা বা বিদ্যুৎ উৎপন্ন যে আমাদের ইয়াগুলো আছে না, প্রকল্পগুলো আছে না, প্রজেক্টগুলো, এই প্রজেক্টগুলোতে দেখা যায় নর্মালি এত পরিমাণ শক্তি অপচয় হয় বিভিন্ন কারণে। তোমার লাইট উৎপন্ন হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে। হিট হলো তোমার মানে এনার্জি ওয়েস্ট হওয়ার সবচেয়ে বড় উপায় হলো হিট প্রডিউস হয়, তোমার অনেক শক্তি অপচয় হয়ে যায়। তুমি একটা যখন রূপান্তর করতে যাবা না, সেখানে হিট উৎপন্ন হবেই। সাউন্ড অনেক সময় মিনিমাইজ করা যায় যে সাউন্ড উৎপন্ন করতেছো না, বাট হিট উৎপন্ন হয়ই। তো এই হিটের মাধ্যমে আসলে অনেক শক্তি হারায় যায়, হিট এনার্জির মাধ্যমে। তাহলে এই শক্তি দেখা যায় যে ওই প্রকল্পগুলোতে মানে 100% তো পাইই না, এত ইফিসিয়েন্সি এত নিচে চলে আসে, দেখা যায় প্রায় 30% 40% শক্তি উৎপন্ন হয়, বাকি 60% ওয়েস্ট হয়ে যায়। চিন্তা করা যায়? তো এটা দিয়েও আমরা কাজ করতে পারি অনেক, যে কিভাবে এই
ওয়েস্টটাকে আরো কমানো যায়, কিভাবে এটাকে মিনিমাইজ করা যায়, এটাও অনেক ধরনের রিসার্চ করা যেতে পারে। তোমরা ফিউচারে এগুলো নিয়ে গবেষণা করতে পারো। আচ্ছা, এটা মনে হয় আমাদের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা আমি একটু ডিফারেন্ট রাখছি, এবং এই ম্যাথটা যারা করতে পারবা তারা অনেক ব্রিলিয়ান্ট, আসলে ব্রিলিয়ান্ট। ঠিক আছে, আচ্ছা একটু দেখি তাহলে কি বলছে এখানে। 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 1000 কেজি পানি 10 মিটার উচ্চতায় 1 মিনিটে তুলতে পারে। প্রথমে বের করতে হবে লভ্য কার্যকর শক্তি বের করো, কতটুকু লাভ হচ্ছে, মানে কতটুকু তুমি পাচ্ছ। এখানে যে 10 কিলোওয়াট ক্ষমতা, এটা কি? এটা অবশ্যই আগের বারের মতোই, এটা কিন্তু হলো তোমার 10 কিলোওয়াট, এটা কিন্তু পি রেটেড, মানে রেট করা আছে, এটা কিন্তু তুমি পাচ্ছ না। যেটা লেখা থাকবে সেটাই পাবা, ব্যাপারটা কিন্তু এমন না। ওটা লেখা আছে তার মানে সে অতটুকু অ্যাবজর্ব করবে এনার্জি, বাট সে দিবে কতটুকু, এটা কিন্তু কতটুকু কাজ করতেছে সেটা অনুযায়ী বের করতে হবে। এবং এটা কিন্তু তোমার কি বলবো, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে না, ধ্রুবক থাকে না, যত দিন যায় এটা কমতে থাকে। একটা নতুন মোটর কিনে নিয়ে আসছো, এটা প্রথমে যে কর্মদক্ষতা দিবে 1 বছর পরেও সেম কর্মদক্ষতা দিবে, এটা কিন্তু ভাবিও না। আবার তোমার অনেক কিছুই, তুমি মনে করো বাইক কিনছো, একটা বাইক এখন যে মাইলেজ দিচ্ছে 1 বছর পর সেম মাইলেজ দিবে, এটা কিন্তু ভাবিও না। জিনিসটার ইঞ্জিনের এফিসিয়েন্সি কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, বাট এই জিনিসটা কিন্তু মোটামুটি ফিক্স থাকে আর কি, মোটামুটি, মানে একদম ধ্রুবক থাকে ব্যাপারটা এমনও না আবার। আচ্ছা, তাহলে তোমাকে বলছে লভ্য কার্যকর শক্তি বের করো। লভ্য কার্যকর শক্তি কোনটা? তোমাকে আগেও বলছি তোমাদেরকে যে যেটা তুমি চোখের সামনে দেখতে পারবা, চোখের সামনে যেটা দেখতে পারবা সেটা হলো তোমার লভ্য, তাই না? চোখের সামনে কোনটা হচ্ছে? এই যে 1000 কেজি পানিকে 10 মিটার উচ্চতায় উঠাইছো, এটা কিন্তু তোমার চোখের সামনে হচ্ছে। তাহলে যেহেতু উপরে উঠাইছো, তাহলে এখানে অবশ্যই কি হবে? W = mgh, ওই সূত্র আসবে, given that m = 1000 কেজি, জি এর ভ্যালু কত? 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? আচ্ছা, আর এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু হলো 10 মিটার। এগুলো সব গিভেন। তাহলে লভ্য শক্তি কত হবে? লভ্য শক্তি W = mgh ফর শিওর, তাই না? আচ্ছা, এটাকে এখন একটু আমরা ক্যালকুলেট করি। তাহলে m কত? m হলো তোমার 1000 ইন্টু 9.81 ইন্টু h এর ভ্যালু কত? 10। ইউনিট কি হবে? জুল। একবার শেষে লিখে দিলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে একটু ক্যালকুলেট করে নিই। 1000, এটাও মুখোমুখি করা যাবে, তাই না? 1000 ইন্টু 9.81 ইন্টু 10, মুখোমুখি কেমনে করবো দেখে দিচ্ছে। 98.1। আচ্ছা দেখো, প্রথমে এই 9.81 এর সাথে 1000 কে গুণ দিয়ে দাও, তাহলে দুইটা শূন্য কি করবে? 0.81 কে সরাই ফেলবে, আর আরেকটা শূন্য কি হবে? যোগ হবে, আর আরেকটা শূন্য এটা আসবে, জুল। বুঝতে পারছি কি? এই যে 0.81, এটাকে সরানোর জন্য কয়টা শূন্য লাগবে? দুইটা শূন্য লাগবে, তাই না? তাহলে দুইটা শূন্য এর কাছ থেকে নিয়ে নাও, তাহলে 981 হয়ে গেল। আর এত আর একটা শূন্য বাকি থাকতেছে, লিখো, আর এই যে এই শূন্যটা লিখো, তাহলে তো হয়ে যাচ্ছে 98100 জুল। W = mgh। তাহলে এটা কিন্তু আমার লব্ধ কার্যকর শক্তি, বা 1 নাম্বারটা কিন্তু আমার এটা হয়ে গেল। এবার আসি 2 নাম্বারটা। বলছে লব্ধ কার্যকর ক্ষমতা। লব্ধ কার্যকর ক্ষমতা, লব্ধ কার্যকর ক্ষমতা কোনটা? লব্ধ কার্যকর ক্ষমতা এই যে এখানে যে ক্ষমতা দেওয়া আছে, এটা কি রেটেড? বললাম যেটা আর কি, যে তোমার দেওয়া থাকবে, এটা প্রদত্ত ক্ষমতা। বাট লব্ধ কত? লব্ধ কোনটা? আচ্ছা, এখানে লিখে দেই, এটাকে কি বলে? এটাকে বলে হলো প্রদত্ত ক্ষমতা। এটাকে বলবে হলো, লেখা কি বোঝা যায়? লেখা বোঝা যাচ্ছে না, তাহলে কিনটা দিয়ে লিখবো, এটা দিয়ে লিখি। আচ্ছা, এটা কি? এটা হলো তোমার প্রদত্ত ক্ষমতা। ইংলিশ টার্ম বলতেছি তো তোমরা অনেকের বুঝতে অসুবিধা হয়, সেজন্য আমি বারবার করে বলে দিচ্ছি। পি রেটেড তো ইংলিশে বলে, বা রেটেড পাওয়ার বলে, আর বাংলায় হলো প্রদত্ত ক্ষমতা বলে। তাহলে এখন বলছে লভ্য ক্ষমতা কত? লভ্য ক্ষমতা কি হবে? লভ্য ক্ষমতা হবে লভ্য ক্ষমতা। পি এর সূত্র আমরা কি জানি? W/T, তাই না? বাট এখানে কোন W হবে? এখানে হবে তোমার অবশ্যই লভ্য শক্তি।
আচ্ছা ইয়া করেই লিখি, পি এর সূত্র কি ডাব্লিউ বাই টি, বাট কোন ডাব্লিউ? অবশ্যই লব্য ডাব্লিউ। বুঝতে পারছো? তাহলে এখন আমরা অ্যামাউন্ট বসাই, 98100, আর টি এর টাইম কত, টি এর পরিমাণ কত, টি এর পরিমাণ দেওয়া নাই 1 মিনিট, টি এর ভ্যালু 1 মিনিট মানে কি 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এখানে হলো 60, তাহলে ইউনিট হবে কি ডাব্লিউ। তাহলে এখন আমরা কি করি, এটার ভ্যালু বের করি। একটু দাঁড়াও তো, 1000, আচ্ছা অ্যান্সার ডিভাইড বাই 60, 1635, সব ঠিকঠাক আছে কি? আচ্ছা এটা তাহলে কত হবে, এটা হবে হলো 1635 ওয়াট ডাব্লিউ, আর এটাই কিন্তু অ্যান্সার, মানে 2 নাম্বারটার অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে লব্য শক্তি বের করলাম, লব্য ক্ষমতা বের করলাম। এখন বের করব আমরা কত, এখন বের করব হলো আমরা কর্মদক্ষতা। এখানে কিন্তু কর্মদক্ষতা আমরা খুব ইজিলি বের করতে পারবো। এখন দেখো এই কর্মদক্ষতা কিন্তু অনেক কিছুরই হইতে পারে। কর্মদক্ষতা কিন্তু আমরা শক্তি দিয়েও বের করতে পারি, কর্মদক্ষতা আমরা ক্ষমতা দিয়েও বের করতে পারি। বুঝতে পারছি? ক্ষমতা দিয়েও বের করতে পারি, আবার তোমার শক্তি দিয়েও বের করতে পারি। তোমাদেরকে আমি দুইটাই দেখাই দিচ্ছি, দুইটাই কিন্তু সেম আসবে। 3 নাম্বারটা, তাই না? আচ্ছা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলছে, কর্মদক্ষতা বের করতে বলছে, তাই না? আচ্ছা এখন দেখো তোমার প্রদত্ত ক্ষমতা কত, প্রদত্ত ক্ষমতা ইকুয়াল টু হলো তোমার বলে দিছে যেটা কত, 10 কিলোওয়াট, 10 কিলোওয়াট। আর লব্য ক্ষমতা কত, লব্য ক্ষমতা হলো 1635 ওয়াট। লব্য ক্ষমতা ইকুয়াল টু হলো 1635 ওয়াট। বুঝতে পারছি? তাহলে এখন এই জিনিসটা তুমি কি পাচ্ছ, মানে এটা তোমার গিভেন, তাই না? এটা তুমি দিচ্ছ, এটাকে তুমি বলতে পারো এটা হলো তোমার ইনপুট, আর এটা তুমি কি পাচ্ছ, এটা হলো তুমি পাচ্ছ, তাই না? এটা হলো তোমার আউটপুট, তুমি কতটুকু লাভ করতেছো। তাহলে আমি যেটা বললাম যে তুমি ক্ষমতা দিয়েও কিন্তু ডিরেক্টলি কর্মদক্ষতা বের করতে পারো। কর্মদক্ষতা ইকুয়াল টু কি লিখতে পারো তুমি ডিরেক্টলি, কর্মদক্ষতা ইকুয়াল টু তোমার কি হবে, লব্য ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। লব্য ক্ষমতা কত, লব্য ক্ষমতা হলো তোমার 1635, আচ্ছা এটা একটু 1635, আর প্রদত্ত ক্ষমতা কত 10 কিলো, তাই না? তাহলে 10,000 ইন্টু 100%। আচ্ছা তাহলে কত হবে দেখি, 1635 ডিভাইড বাই 10,000, 16.35%, তাই না? 16.35%। তাহলে এটাই কিন্তু তোমার অ্যান্সার। আবার যেটা বললাম যে আমি যখন এখানে ক্ষমতাটা দিয়ে করলাম, তাই না? কর্মদক্ষতা লব্য ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা, কিন্তু তোমাদেরকে আগে কি বলা হয়েছিল, কর্মদক্ষতা, কর্মদক্ষতা বলা হয়েছিল শক্তি দিয়ে, তাই না? যে লব্য শক্তি ডিভাইড বাই প্রদত্ত শক্তি। আমি বললাম কি দুটো দিয়ে সেম অ্যান্সার আসবে। কিভাবে আসবে দেখো, আমরা দেখাচ্ছি। তাহলে সেম এখানে কর্মদক্ষতা ইকুয়াল টু কি লিখবো, কর্মদক্ষতা এবার লিখি হলো লব্য শক্তি, তাই না? লব্য শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি।
প্রদত্ত শক্তি। এখন লব্ধ শক্তি কত? লব্ধ শক্তি তো তোমার বলে দেওয়া আছে, বলতে আমরা বের করলাম তাই না, ক নাম্বারে 98100 জুল। তাহলে এটা হলো তোমার 98100 ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি কত? প্রদত্ত শক্তি কিন্তু দেওয়া নাই, এটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবা দেখো, তোমার কিন্তু এখানে বলছে কি 10 কিলোওয়াট ক্ষমতার একটা ইঞ্জিন, তাই না? তাহলে 10 কিলোওয়াট ক্ষমতার ইঞ্জিন এবং চলছে কতক্ষণ? 1 মিনিট চলছে। তাহলে সে কতটুকু শক্তি নিছে এটা আমরা বের করতে পারবো না? বের করতে পারবো। কিন্তু দেখো আমরা কিন্তু একটু আগেও পড়ছি যে P ইকুয়াল টু W ইকুয়াল টু কি? W ইকুয়াল টু PT। যখন আমার কি করতে হবে, যখন আমার এনার্জি বের করতে হবে ক্ষমতা থেকে, তাহলে P কত? P হলো তোমার 10,000, 10 কিলোওয়াট যেহেতু বলছে 10,000, এবং কতক্ষণ চলছে? চলছে হলো তোমার 1 মিনিট, তাই না? 10 কিলোওয়াট এবং 1 মিনিট চলছে, তাহলে 1 মিনিট মানে কত? 1 মিনিট মানে হলো 60 সেকেন্ড। এটা ইকুয়াল টু কত হবে? তাহলে ডিরেক্টলি করা যায়, 6, 5টা জিরো হবে তাই না, 1 2 3 4 5, তাহলে এটা 6 লাখ, তাই তো? 6 লাখ জুল এবং 6 লাখ জুল। আচ্ছা, এই ডাব্লিউটা কি বেসিক্যালি? এই ডাব্লিউটা কিন্তু অবশ্যই প্রদত্ত, কারণ আমরা এখানে কোন পাওয়ারটা নিয়ে কাজ করতেছি? যে পাওয়ারটা হলো লেখা আছে গায়ে, তাই না? গায়ে লেখা আছে যেটা, বা প্রদত্ত ক্ষমতা যেটা, ওটা নিয়ে তো কাজ করতেছি। সুতরাং এটা অবশ্যই প্রদত্ত শক্তিই হবে। তাই প্রদত্ত শক্তি কত পাইলাম? প্রদত্ত শক্তি পাইলাম হলো 6 লাখ, এটা ইন্টু 100%। দেখো অ্যান্সার সেম আসে কিনা, দেখো অ্যান্সার অবশ্যই সেম আসবে, আসতে হবে, বুঝতে পারছি? তাহলে দেখো ইকুয়াল টু 98100 ডিভাইড বাই 6, আসছে না সেম? 16.35%, এটাও তো 16.35%ই চলে আসছে, 16.35%, তাই না? তাহলে ওই যে সেম আগের সাথে অ্যান্সার কিন্তু মিলে গেল। তাহলে আমি যেটা বললাম আর কি, দুইভাবে অ্যান্সার অবশ্যই সেম হবে। মানে এই কর্মদক্ষতাটা আমরা বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখো, যে এটা হলো তোমার সবসময়, কই লিখলাম যেন এটা, কই এই যে এটা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি মাথায় রাখো সব সময়, তাহলে আর কোথাও ঝামেলা হবে না যে কোনো কিছুর বেলায়। এই যে এটা সবসময় আউটপুট বাই ইনপুট, আর কোনো কিছু তোমার মাথায় লাগবে না। শুধু এতটুকু মনে রাখলেই হবে, যেটা সবসময় আউটপুট বাই ইনপুট যে কোনো কিছুর বেলায়। মানে এফিসিয়েন্সি তুমি যে কোনো কিছু দিয়ে বের করতে পারো, তুমি ক্ষমতা দিয়েও বের করতে পারো, তুমি শক্তি দিয়েও বের করতে পারো, তুমি কাজ দিয়েও বের করতে পারো, এবং সবগুলোর ক্ষেত্রেই অ্যান্সার সেম আসবে। জাস্ট এই জিনিসটাকে ঠিক রাখবা, সবসময় আউটপুট বাই ইনপুট ইন্টু 100% করবা, তাহলে কিন্তু তোমার কর্মদক্ষতা সব ঠিকঠাক চলে আসবে। বুঝতে পারছি? এবং সেটা কিন্তু আমরা ম্যাথ করে তোমাদেরকে দেখাইলাম, এখানে আসলে চোখের সামনেই দেখছো যে ঠিক থাকবে। এখন আসি উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার। উন্নয়ন কার্যক্রমে শক্তির ব্যবহার, এই পয়েন্টটা বইয়ে আছে, তাই এটা নিয়ে একটু আলোচনা করতেছি, যে আসলে শক্তির উপরেই ডিপেন্ড করে যে একটা দেশ কতটুকু ডেভেলপড। বুঝতে পারছো? তোমার একটা দেশে শক্তি নাই, তার মানে সেই দেশটা উন্নত না। তুমি আমেরিকা, ইংল্যান্ড, ওগুলা দেশে যাও যেগুলো দেশ উন্নত, তাদের দেখবা যে বিপুল পরিমাণে শক্তি রিজার্ভ করা আছে, তারা সেগুলা শক্তি ব্যবহার করে তোমার বিদ্যুৎ উৎপন্ন করতেছে, তোমার আরো অনেক কিছু উৎপন্ন করতেছে, তাই না? রাসায়নিক শক্তি, তারপর হলো যান্ত্রিক শক্তি, এই শক্তিগুলোতে প্রচুর পরিমাণ ইউজ করতেছে, নিউক্লিয়ার শক্তি, যা বলো আর কি, এই শক্তিগুলোকে ইউজ করে তারা কিন্তু ধীরে ধীরে উন্নত হচ্ছে। এবং আমাদের দেশেও চেষ্টা করতে হবে যেন এই শক্তির অ্যামাউন্টটা বাড়ানো যায়। কিভাবে শক্তির অ্যামাউন্টটা বাড়ানো যায়? ওই যে যেগুলো হলো তোমার, যেগুলো অনবায়নযোগ্য, এগুলো তো আসলে আমরা কিছু করতে পারবো না, যেমন কয়লা বা তেলও পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়, এগুলা কি করতে হবে? তেল বললাম, আরো প্রাকৃতিক গ্যাস আর কি, তেল তো না, কয়লা, প্রাকৃতিক গ্যাস, এইগুলাকে কিভাবে আরো ইফিসিয়েন্টলি তুলানো যায়, যেন নষ্ট না হয়, কিভাবে আরো সুন্দরভাবে রিফাইন করা যায় জিনিসগুলোকে, এগুলার দিকে খেয়াল রাখতে হবে।
তারপরে মনে করো ওই যে নবায়নযোগ্য যেগুলো শক্তি আছে স্পেশালি এগুলোর দিকে ফোকাস রাখতে হবে, যেমন হলো সৌর বিদ্যুৎ উৎপন্ন করা, তারপর হলো জল বিদ্যুৎ উৎপন্ন করা, এগুলোর দিকে ফোকাস রাখতে হবে। তাহলে আমরা যত বেশি শক্তি উৎপন্ন করতে পারবো তত কিন্তু আমরা ডেভেলপ হয়ে যাব। ওই যে একটু আগে আমি ক্লাসের মাঝখানে রিক্সার এক্সাম্পলটা দিয়েছিলাম, তাই না? তো আমাদের দেশে এখনো সে আগের কন্ডিশনই আছে যে এখনো শারীরিক শ্রম দিয়ে রিক্সা চালাতে হচ্ছে। এটা আসলে একটু ডিসগ্রেস আমাদের জন্য, কারণ আমাদের এতদিনে এতটুকু ডেভেলপ করা উচিত ছিল। আচ্ছা, তো এভাবে মনে করি লোডশেডিং এর পরিমাণ, লোডশেডিং কেন হয়? কারণ হলো আমাদের দেশে বিদ্যুৎ সেই পরিমাণে উৎপন্ন হচ্ছে না, সেজন্য কিছু জায়গায় কিছু এরিয়ায় বিদ্যুৎ অফ রাখতে হচ্ছে, সাপ্লাই অফ রাখতে হচ্ছে, তারপর কিছু জায়গায় সাপ্লাই দিতে হচ্ছে। তো এই জিনিসটার কারণে কিন্তু তোমার চেঞ্জ হচ্ছে, তাই না? মানে এটা কেন হচ্ছে? কারণ হলো আমাদের দেশে এনাফ পরিমাণ শক্তি নাই। যদি এনাফ পরিমাণ শক্তি থাকতো তাহলে কিন্তু এটা হইতো না। এবং সেই জন্যই বলতেছে যে যে দেশের শক্তি যত বেশি সে দেশটাই তত বেশি উন্নত। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কিভাবে শক্তির পরিমাণ আমাদের দেশে বাড়ানো যায়, বা শক্তির উৎস কিভাবে বাড়ানো যায়, কিভাবে এটাকে এফিশিয়েন্টলি ইউজ করা যায়, এটাই। আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই শেষ। তোমাদের কিন্তু কাজ ক্ষমতা ও শক্তি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা কিন্তু এখানেই শেষ। সবগুলো টপিক খুব ভালো মতো আমি কভার করছি। যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আস্ক করবা, আমাকে পার্সোনালি বলতে পারো, আমাদের গ্রুপে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাদের ইউটিউবে কমেন্ট করতে পারো, সমস্যা নেই, জিজ্ঞেস করবা। অবশ্যই আমি যদি চোখে পড়ে আমি অবশ্যই অ্যান্সার দেব। আচ্ছা, তারপরে সবসময় যেটা বলি যে আমাদের অবশ্যই এটা কমিউনিটির মধ্যে থাকতে হবে। কমিউনিটির মধ্যে না থাকলে তুমি হুট করে দেখা যাবে ফ্লো হারাই ফেলছো। এর জন্য কি করবা? এফবি গ্রুপে যুক্ত হয়ে নেবা, আমাদের পেজটাকে লাইক করবা, আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আর এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই রিভিউ দেবা। তোমার একটা রিভিউ আমার জন্য অনেক উপকারী হতে পারে। আমার জন্য যদি কোনো সাজেস্টিং কিছু থাকে যেটা করলে ক্লাসগুলো আরো বেটার হবে, ইফেক্টিভ হবে, অবশ্যই অবশ্যই বলবা। আমি তো নতুন, আমি সবসময় তোমাদের সাজেশনের অপেক্ষায় থাকি। তোমাদের জন্য যেটা ভালো হবে সেটাই আমি করব। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ তোমাদেরকে, দেখা হবে পরের ক্লাসে। আসসালামু আলাইকুম।